ধরেন এটা একটা ফ্লায়ার, তাহলে এটার জন্য আমাদের শ্যাডোর প্রয়োজন, এইটাই তো, এত বেশি কিছু না। শ্যাডো আমি নিছি এইভাবে একটা দেয়ালের মতো কোনো কিছু নিছি। আপনি চাইলে দেয়ালের মতো না করে অন্যভাবে তো শ্যাডো বানাইতে পারেন। যেমন এটাকে আমি এত বড় রাখলাম, তারপর আরেকটাকে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, দিয়ে আরেকটাকে একটু বড় করে দিলাম এবং এইটাকে একটু নিচে নিয়ে গেলাম। উপরে একটা শেপ আছে, নিচে আরেকটা শেপ আছে। নিচে শেপটা কি একটু বড় আছে না? বড় আছে। এটা ট্রান্সপারেন্সি আমি দিয়ে দিলাম 0, দিয়ে আমি কি করলাম এখান থেকে, মনে আছে এইগুলা কি করছিলাম? ব্লেন্ড করছিলাম। মেক দিয়ে দিলাম, তারপরে এইখান থেকে আমরা প্রিভিউটা অন করে স্পেসিফাই স্টেপস দিয়ে আরও কয়েকটা স্টেপ বাড়াই দিলাম, ওকে দিয়ে দিলাম। তাইলে এখন যদি আমি এটার উপরে একটা ফ্লায়ার নিয়ে আসি, তাইলেই তো হয়ে যেতেছে এখানে আরেকটা স্টাইল। যেমন এটাই নিয়ে আসলাম। তো শ্যাডো হয়ে গেছে না? শ্যাডোটা একটু বড় হয়ে গেছে, প্রয়োজন এটাকে একটু ছোটো করে দেন। এই অংশটাকে আমরা একটু ছোটো করে এইভাবে দিয়ে আসলাম। এইটাকে চাইলে আমরা যদি এক সাইডে রাখতে চাই তাহলে এতটুকু রেখে দিলাম। তারপরে যদি এইভাবে রাখি তাহলে একটা সাইডে শ্যাডোটা চলে আসলো। প্রয়োজনে এই দিক দিয়ে আমরা একটু ছোটো করে দিই। এই যে এক সাইডে শ্যাডো চলে আসলো, হতে পারে একটা সাইডে একটু বেশি থাকতে পারে। এই যে এইভাবে তো রাখা যায় না শ্যাডো? রাখা যায়। তাহলে আপনি আপনার মতো করে একটা শ্যাডো বানায় ফেলেন। কিন্তু এই যে এইগুলা কাজ করতেছেন, এইগুলোর মানে কি? এটা কি দেখে আপনার কাছে ভালো লাগতেছে? তাহলে আপনার কাছে যে জিনিসটা ভালো লাগতেছে না, এটা কেন হোমওয়ার্ক হিসেবে দিচ্ছেন? এটাকে ফিক্স করা ট্রাই করেন, অথবা কিছু ইউজ করার প্রয়োজন নাই। এটা কি আপনার এই ডিজাইন আপনার? তাহলে এটা দিচ্ছেন কেন? তাহলে এইটা দেখছেন যখন, এইটা দেখে এইটা বানাইছেন, এটা দেখে এইটা বানাইছেন। এখন দেখেন তো এই যে ট্যাক্সগুলোর অ্যারেঞ্জমেন্ট, এগুলো দেখেন, তারা এখানের মধ্যে একটু হালকা লাইট রাখছে। তারপরে এইগুলো অ্যারেঞ্জমেন্টগুলো একটু একটু তো ভালো করে ফলো করা যায়। ফলো করছেন যেন একটু ভালো করে ফলো করেন। এই যে শেপটা এত বড় রাখছেন, এইখানে হঠাৎ করে একটা কি করে দিয়েছেন, রেড একটা দিয়ে দিলেন। এইগুলো তো করা যাবে না। ফারহান আহমেদ, এটা নিজস্ব ডিজাইন? মার্জিন এইটা সেন্টার রাখার প্রয়োজন ছিল না। এটা আপনি রাইট লাইনে রাখেন, প্লাস এই দিক দিয়ে গ্যাপটা দেখেন আর এই দিক দিয়ে গ্যাপটা দেখেন। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এইগুলা মেনটেন করতে হবে না। আর এই শেপটা এখানে কম সময় বানানোর প্রয়োজন কি আপনার কাজ? কেন, কি করেন? কই আসলেন? এইভাবে কাজ করলে কি মানে গ্রাফিক ডিজাইনার হয়ে যাবেন, তাই না? মাহমুদুল হাসান কে? এটা ভালো হয়েছে। এই উপরে গ্যাপটা রাখার প্রয়োজন নেই, যা শুধু এই সাইডে গ্যাপটা রাখেন, এই উপরে গ্যাপ না রেখে এটাকে ফিল আপ করে দেন এই শেপ দিয়ে। ঠিক আছে? তাহলে একটু বেটার আসবে লোক। এই যে এইটার মতো করে রেখে দিতে পারেন। মহসিন আহমেদ, এখানে সাইজ কত রাখছেন? কার এটা? কত রাখছেন সাইজ? ভুলে গেছেন? আর একটু ছোটো রেখে দেবেন, এত বেশি বড় হয়ে গেছে। আইডি কার্ড এটা? 1
আর একটু ভালো করে দিত, তারপর মোটামুটি ঠিক আছে। নূরে আলম, শেপগুলো ভালো হয় নাই স্যার। এইটা ভালো ছিল, এইটাও ঠিক আছে। নাবিল সারোয়ার, ঠিক আছে। দুইটাই দিয়েছেন। আবু সাইদ, আরো ভালো করতে হবে, ডিজাইন তেমন একটা ভালো হয় না এটা। হেডলাইনটা রাখছেন কোন সাইডে? রাইট সাইডে, তাই না? তাহলে অ্যালাইনমেন্টটা কোনটা রাখলে ভালো হইতো? রাইট সাইড। তাহলে আপনি লেফট রাখতেছেন কেন? এটা এগুলো ঠিক করবেন, তারপরে এই হেডলাইনটা আরও বড় করবেন, এত ছোটো করে। এটা আর এটা তো মিলে যাচ্ছে, এই যে অ্যাবাউট আস আর এই যে হেডলাইন দিচ্ছেন সবগুলো তো মিলে যাচ্ছে। আমি বলছিলাম এটা থেকে কি হবে, ডাবল হবে, এটা বলছিলাম না? ডাবল হবে এটা থেকে। হুসনা বেগম, এটা কি শেপ? প্রয়োজন নাই। তারপরে এই যে লেখাগুলো, এটা একেবারে উপরে উঠে গেছে, শেপের সাথে নিয়ে গেছেন কেন? তারপরে আইকনের সাথে লেখাগুলো একেবারে লেগে যাচ্ছে, এই যে এগুলোর মধ্যে একটা গ্যাপ দিতে হবে, তো আরও ভালো করতে হবে। এই যে আইকনের সাথে লেখাগুলো একেবারে অ্যাডজাস্ট করে দিচ্ছেন, তারপরে আইকনের মাঝখানে এটা নাই, আইকনটা এই শেপের মাঝখানে হওয়ার কথা ছিল। ডিজাইন আরও ইমপ্রুভ করতে হবে। মাহিন আহমেদ, এটা ঠিক আছে। যেহেতু নিজস্ব ডিজাইন করতেছেন, এগুলোর মধ্যে এই আইকন তার আপনার না। কই মাহিন আহমেদ, এটা তার আপনার না, তাই না? তাহলে এইটা আপনার ইউজ করার প্রয়োজন নাই, লগো লিখে দেন যা শুধু, ঠিক আছে? কারণ আবার নতুন করে এডিট করতে হবে, কারণ অন্য কারো লগো আমরা ইউজ করে মার্কেট প্লেসে দিতে পারবো না, বুঝে গেছে? সো এগুলো আর করার প্রয়োজন নাই, আপাতত নিজের জন্য একটা যা শুধু লগো লিখে দিতে পারেন। তাসনিয়া ইবনাথ, করিম চৌধুরী, আচ্ছা, এইটাও কিন্তু মার্কেট প্লেস ধরবে, ঠিক আছে? মার্কেট প্লেস এগুলো ধরবে। যেমন লেখছেন আপনি জন স্মিথ লিখছেন, ঠিক আছে, আর দিয়ে দিয়েছেন একজন মেয়ের ছবি, তাইলে কিন্তু আবার এগুলা ঠিকঠাক করতে হবে। ইমপ্রুভ করতে হবে, ইমপ্রুভ হয়ে যাবে আরও। এইগুলা ঠিক আছে, মানা যায়। কিছু কয়েকজন যেমন নাবিল সারোয়ার, আরও কার কার ডিজাইন দেখছি, এই যে মাহিন আহমেদ, তারপরে আবু সাইদ, ঠিক আছে। নাবিল সারোয়ার এটা মোটামুটি ঠিক আছে। নূরে আলমের অনেকগুলো ডিজাইন ভালো হয়েছে। মহসিন আহমেদ মোটামুটি, মাহমুদুল হাসান অনেক ভালো হয়েছে। কিন্তু অনেক ডিজাইন আছে মনে হচ্ছে আপনারা নতুন ক্লাস করতেছেন। এর কারণ হচ্ছে যে কাজের পরিমাণটা খুবই কম, বুঝতে পারছেন? যে হয়তো বা আপনি প্রতিদিন 2 ঘন্টাও সময় দিচ্ছেন না। জি স্যার, অনেক টাইম লাগে। ক্লাস কি বুঝেন না আপনারা? না আমার কথা বোঝা যায় না? কোনটা কথা বুঝেন? তাহলে ইমপ্লিমেন্ট করলে তো হয়ে যায়। আমার কথা মতো ইমপ্লিমেন্ট করেন, 10টা না করেন, একটা ডিজাইন তো ভালো হওয়ার কথা ছিল। সাব্বির আহমেদ, ঠিক আছে, কিন্তু মনে হয় একজন আরেকজনের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? কেন এত ডিস্টেন্স? কেন স্যার এত ডিস্টেন্স? রাগ করছেন এখানে?
লাস্ট টাইমে? আচ্ছা, ইমান হোসেন। ঠিক আছে, ভালো হয়েছে এটা। এটা কি স্যার? আইডি কার্ডের মকআপ পান নাই? হ্যাঁ থাক, এটাকে এখানে দেওয়া যায় না, এটা সৌন্দর্য নষ্ট করতেছে, ঠিক আছে। তো প্রয়োজনে এইটাকে রিপিট করতে পারেন, অথবা আইডি কার্ড এইটাকেই একটু বড় করে একটু রিপিট, বা কালার কালার দিয়ে শেপ দিয়ে কোনো কিছু বানায় দিয়ে দিলেন, তাও ভালো দেখাবে। শহীদুল ইসলাম, ঠিক আছে। ভালো হচ্ছে। শেহজাদি সুলতানা, মোটামুটি। এইটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আরেকটু ছোটো করতে হবে। তারপর উই প্রোভাইডিং স্মার্ট আইডিয়াস, এগুলোকে আমি বলছিলাম অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হবে, এগুলো ঠিক করেন নাই। হুমায়ুন আহমেদ, এতটুকু পর্যন্ত নিয়ে আসা যায় না ক্লিপিং করে? কার? যা শুধু এতটুকু নিয়ে আসেন, এই শেপ সহ না নিয়ে আসে, পারবেন তো? এই যে ডাই কার্ড বানাইছেন একটা, ডাই কার্ডটা কপি করে সবার উপরে নিয়ে আসে, নিয়ে এসে সবগুলোকে সিলেক্ট করে Ctrl+7 দিয়ে দিন, দেখবেন সবগুলা এই শেপে চলে আসছে। বুঝতে পারছেন? এইভাবে আসলো কেন? আলাদা আলাদা দিচ্ছেন কেন? ডিজাইনের শেপ ভালো হচ্ছে না, এটা শেপ ভালো হয় নাই, কালারও ভালো হয় নাই। এই অ্যারেঞ্জমেন্টগুলো ভালো হচ্ছে না, এগুলোকে ঠিক করতে হবে। অন্যান্য ডিজাইনের অ্যারেঞ্জমেন্ট দেখে হুবহু কপি করেন, বুঝতে পারছেন? অন্যান্য ডিজাইনের হুবহু কপি করেন, এতে কোনো ঝামেলা আসবে না। শেষ? কী নাম? মেহজাবিন আসে নাই? দিছেন আপনি? কই, শুধু তো পার্টির ছবি দেখাই দিয়েছে। এটা তো দিলাম, গায়েব হয়ে গেছে। কখন দিছেন? কালকে রাত্রে, হয়তো আর পোস্ট হয় নাই। নাই, এই আসছে। আমি আইডি নং এভাবে দিছি, আপনারাও দিয়ে দিছেন। শুধু আইডি নং দিলে হবে? আপনারা তো ডিটেলস লিখবেন, এগুলো না লিখলে তো আপনি অ্যারেঞ্জমেন্টগুলো বুঝবেন না, ঠিক আছে? সব কিছু লিখে বসায় দেখতে হবে ঠিকঠাক হয়েছে কিনা। আপনারা একটু সুন্দর করে লিখেন। এই যে এইভাবে দিচ্ছেন, ডিজাইনটা তো ভালো ছিল, কিন্তু সব কিছু লিখতে হবে। যেমন এখানে আওয়ার সার্ভিস অ্যাওয়ার্ড সব লিখছেন, এরকম লিখতে পারতেন। ডিজাইন ঠিক আছে, আরও বেটার হবে সামনে। ওকে, দেন নাই কারা? দাঁড়ান দাঁড়ান, হাত না তুলে দাঁড়ান।
আচ্ছা, কারেন্ট ছিল না। স্যার কি সমস্যা? জি স্যার। গত ক্লাসে আসেন নাই? চেষ্টা করছি। কাজ করেন না একবারে? সেগুলা করতে হবে কাজ। স্যার? জি স্যার। খামটা করতে পারেন নাই, বুঝেন নাই? আচ্ছা স্যার। বাইরে কোন দেশে? ও আচ্ছা, আমি ভাবছি দেশের বাইরে চলে গেছিলেন। তারপরে জ্বর ছিল, আর আপনি তো ঘুরতে গেছিলেন। আচ্ছা, তা আপনি কিছু দিচ্ছেন? আচ্ছা, তাইলে আর এত ভালো মানুষ হওয়া লাগবে না, বসেন। স্যার কি? জি স্যার, চলে গেছিলেন। আপনি আসেন নাই? এক্সাম শেষ হয়েছে? ভালো হয়েছে? পাস করবেন? পাস করবেন শিওর? আচ্ছা স্যার, একটু আর বলছেন। স্যার আপনার? আপনার কান্না তো আমিও শুনছি, কিন্তু এর জবাব আমি কিভাবে দিব? কারণ হচ্ছে গিয়ে আপনি আপনি নিজে নিজে জিনিসটাকে কমপ্লিকেটেড করতেছেন, বুঝতে পারছেন? না না, আমি আপনাকে বলি, আপনি নিজেই নিজেই জিনিসটাকে কমপ্লিকেটেড করছেন, এত কমপ্লেক্স আপনি করছেন। ঠিক আছে, সবাই বসেন। এখন আপনার প্রবলেমটা বলেন, লেয়ারে কি সমস্যা হয়েছে? লেয়ার কি প্রথম থেকে আমরা নিছি কোনো সময়? যেমন স্যার আপনার প্রথম বিজনেস কার্ড হলো আপনাদের বেসিক সেটআপ একটা লেয়ার, ডিজাইন একটা, আর একটা ইমেজ লিভিং মার্কস। বাদর ক্লাসও আবার দেখাইয়া দিছিলাম বেসিক সেটআপ লাগতো না, আপাতত বাচ্চা লাগতো, আর ডিজাইন আর ইমেজর লাগি স্যার সাইলেন্ট। ক্লিপিং মার্কসর লাগি ইমেজর লেয়ার থাকতো। ক্লিপিং মাস্কের জন্য ইমেজের লেয়ার বলতে একটা ইমেজর লেয়ার নিছিলাম স্যার আলাদাভাবে। আমি ইমেজের কোনো লেয়ার নেই নাই, মানে লেয়ার 1 না 2 নেম দিছিলাম আপনার। না না, আমি কোনো লেয়ার নেই নাই। লেয়ার অটোমেটিক ক্রিয়েট হয়, লেয়ার কোনো সময় নেওয়া লাগে না। এখানে যে কি লেয়ার দেয়া আছে, লেয়ার ওলা স্যার আসলো, বাট আপনার নাম দিছিলা স্যার। তাইলে এখানে আমাদের যা শুধু যাবেন আর গিয়ে নাম দিবেন। এখানের মধ্যে আর ঝামেলা কিসের? ঝামেলাটা কোন জায়গায়? ঝামেলা স্যার মানে আপনার লেয়ারও যে আছে, যে আমি মানে লেয়ার নিয়ে কথা কিছু বুঝি আর কি বুঝতে যাচ্ছেন এটা বলবেন না? আপনারা কি কিছু বুঝতে পারতেছেন, উনি কি যাচ্ছেন না? কারণ হচ্ছে কি আপনার প্রশ্নের মধ্যেই আপনার কমপ্লেক্স বিষয় চলে আসতেছে। প্রথমত আপনি একটু বুঝেন বিষয়টা। যেমন ধরেন, আমরা যদি এইখানের মধ্যে একটা শেপ নিলাম, একটা শেপ নিলাম, এই লেয়ারটা, এই শেপটা কি এখানের মধ্যে লেয়ার হিসেবে আলাদাভাবে নেওয়া লাগছে? কারণ ভেক্টর কখনো আলাদাভাবে লেয়ার নেওয়া লাগে না, অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়। ঠিক আছে, এবং এই লেয়ারটা হচ্ছে একটা সাব লেয়ার। কি লেয়ার? সাব লেয়ার। যদি কখনো আপনি এইভাবে ক্লিক করেন তাইলে এটা হয়ে যাবে কি মেইন লেয়ার। এইটা আপনাকে ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে। এবং এখন যদি আমি একটা নেই, শেপ নেই, এখন আবার আরেকটা সাব লেয়ার ক্রিয়েট হয়েছে, কিন্তু এইটা হয়ে গেছে আরেকটা মেইন লেয়ারের ভিতরে। কারণ এখন বর্তমানে আরেকটা মেইন লেয়ার সিলেক্টেড অবস্থায় আছে। আমি যদি এখন এই লেয়ারের মধ্যে ক্লিক করি, আপনি এইখানেও একটু দেখবেন, যেমন দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন লেয়ার 1-এ চলে গেছে। কেন চলে গেছে লেয়ার 1-এ? কারণ এই শেপটা এই লেয়ার 1-এর ভিতরে আছে। এই যে এইটা, এখানে ক্লিক করলাম লেয়ার 2-তে আছে। তাহলে এই তো কনসেপ্ট, এখানে তো ডিফারেন্ট কিছু নাই। যদি মনে করেন এইটার নাম হচ্ছে ইলিপস, নাম দিবেন ইলিপস, ক্লিক করেন, ক্লিক করে এইটার নাম দিয়ে দেন ইলিপস। ইমেজ নাম দিলে নাম দিবেন কি ইমেজ। আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম বেসিক সেটআপ করার জন্য, কারণ বেসিক সেটআপ করার মাধ্যমে বিজনেস কার্ডের সাইজ কতটুকু নেওয়া লাগে, মার্জিন কতটুকু নেওয়া লাগে, ব্লিড কতটুকু নেওয়া লাগে, এইটা আপনার মুখস্থ হয়ে যাবে। তাইলে বারবার আপনার পরে আর মনে করা লাগবে না। এখন আমি না করছি কেন? কারণ বেসিক সেটআপে জাস্ট কি থাকে, জাস্ট শুধু একটা গাইড থাকে, যেটার জন্য আমাদের আলাদাভাবে একটা মেইন লেয়ার নেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ আলটিমেটলি বেসিক সেটআপ আমরা মার্কেট প্লেসে দিব না, আমাদের দেওয়া লাগবে কি ডিজাইন। তাহলে ডিজাইন সব কিছু আমরা একটা লেয়ারের মধ্যেই
রাখতে পারি বেসিক সেট আপ সহ, ঠিক আছে? এই জন্য বলছি আপনি যা শুধু এখন দুইটা আর্টবোর্ড নিয়ে ইয়ে করেন, আর্টবোর্ড ক্রিয়েট করেন, আর্টবোর্ড ক্রিয়েট করে ব্যাকগ্রাউন্ডে একটা শেপ দেন, মার্জিন দেন, ডিজাইন করা শুরু করে দেন। এর মধ্যে আমাদেরকে লেয়ারের মধ্যে আর যাওয়ার কোনো প্রয়োজনই নাই। ডিজাইন শেষ, প্রত্যেকটা অবজেক্ট সিলেক্ট করে করে গ্রুপ করেন, কন্ট্রোল জি দেন, কন্ট্রোল জি দিলে কি হয়ে গেল, একটা গ্রুপে চলে আসলো। দেখেন এটা ছিল লেয়ার 1-এ, অটোমেটিক টেনে নিয়ে আসছে কোথায়, লেয়ার 2-তে, কারণ আমার এখানে লেয়ার করা ইজি। যেগুলো সিমিলার অবজেক্ট, যেমন আমি টেক্সট রাখলাম, এখানে কিছু টেক্সট রাখলাম, এখানে একটা টেক্সট আছে, তারপরে এইখানে আরেকটা টেক্সট আছে, এবং এই টেক্সটগুলো কোনটা কোথায় আছে আমি নিজেও জানি না মনে করেন। যেমন ধরুন আমি এই টেক্সটটাকে ক্লিক করে আমি লেয়ার 1-এ নিয়ে গেলাম, যে কাজটা আমরা অলরেডি করতেছি না, তারপর আমি দেখাইতেছি যদি কমপ্লেক্স ফিল করেন আপনি। এখন আমি ডিজাইন করা শেষ, লেয়ার আপনি হাইড করে রেখে দেন, লেয়ার দেখারই প্রয়োজন নেই, এভাবে হাইড করে রেখে দেন। প্রয়োজন লেয়ারটা আমি এখানে নিয়ে আসলাম, এটা আর দেখবেনই না। আপনি আপনার কাজ করতে থাকেন, কাজ করার পর যখন দেখবেন আমার কাজ শেষ, ক্লিপিং করে ফেলবেন। ক্লিপিং করার আগে একটা কাজ করবেন, টেক্সটগুলোকে একটা গ্রুপে নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে একটা গ্রুপে কীভাবে নিয়ে আসতে হয়, কন্ট্রোল জি দিলাম, একটা গ্রুপ, এই দুইটা শেপকে আমরা একটা গ্রুপ অলরেডি করে ফেলছি। এখন কি করব, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর চলে গেলাম লেয়ারে, গিয়ে দেখেন এই লেয়ারটা কিন্তু আমরা যদি এক্সপান্ড করি তাহলে এই গ্রুপটা সিলেক্টেড অবস্থায় আছে। যা শুধু এতে ডাবল ক্লিক করে নাম দিয়ে দেন কি, টেক্সট। এইটা সিলেক্ট করলাম, তাহলে এইটার নাম হচ্ছে কি শেপ, এই হচ্ছে লেয়ার শেষ। তাহলে এইখানে আর কি কমপ্লেক্স আছে, কোনো কিছু হার্ড কোনো কিছু আছে নাই, ক্লিয়ার? তাহলে বসেন, ক্লিয়ার হবেন আস্তে আস্তে। আপনি লেয়ারে যাওয়া আপনার জন্য নিষেধ, বুঝতে পারছেন? আপনার জন্য লেয়ারে যাওয়া নিষেধ। আপনি যা শুধু ডিজাইন করবেন, যদি ছবি দেখে দেখে স্কেচ দেখে দেখে এভাবে ডিজাইন করতে পারেন করেন। আপনি যদি মনে করেন ছবি তুলে ফটো ইলাস্ট্রেটর নিয়ে যাবেন, এই সাইডে একটা ছবি নিয়ে এসে আপনি দেখে দেখে এটাকে ডিজাইন করেন, কিন্তু লেয়ার আপনার জন্য নিষেধ, বুঝা গেছে? লেয়ারে যাওয়া যাবে না, ঠিক আছে? এখন পাবেন তো? ধরেন লেয়ার বলতে কিছু নাই, এই দুনিয়াতেই লেয়ার নাই, তাইলে পারবেন তো? তাইলে আপনি এইভাবে কয়েকদিন কাজ করেন, তারপরে লেয়ার আস্তে আস্তে মাথায় আসবে, ঠিক আছে? ওকে, কি কাম? খাম, আচ্ছা। আচ্ছা, খামের মতো করে আজকে আরেকটা ডিজাইন আছে, করতে হবে। অন কনসেপ্ট, ইয়েস, এটা অন কনসেপ্ট অবশ্যই। এটা তো আপনার ডিজাইন। জি স্যার, এটা দেখে কি মনে হয় সিমিলার? মোটামুটি। তাইলে তো আর ঝামেলা হবে, আপনার কনসেপ্টকে আপনি মডিফাই করবেন, আপনার কনসেপ্টকে। খামের সমস্যা হচ্ছে? আর খামের জন্য আমরা সাইজটা কীভাবে নিয়েছিলাম, 8.27, তারপরে এখানে নিয়েছিলাম 11.69, এই একটা শেপ নিয়েছিলাম। এটাকে কয়টা ভাগ করছিলাম, 3 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে কোন জায়গাতে করছিলাম, ট্রান্সফর্ম অথবা প্রপার্টিজেই আছে। এখান থেকে আমরা হাইটটাকে কি করে দিব, ডিভাইডেড বাই 3 দিয়ে এন্টার দিয়ে দিলাম, 3 ভাগের 1 ভাগ। তারপরে কি করতে হবে, এটাকে আর একটু বড় করতে হবে সাইজে। সো আমরা উইডটাকে 8.27 আছে, আমরা দিয়ে দিলাম 9, তারপর 3.8 আছে, আমরা দিয়ে দিলাম 4.5, এইরকম কোনো কিছু দিয়ে দিলাম, তাহলে একটু বড় হয়ে গেল। তারপরে আমরা লাস্ট ক্লাসে কী করছিলাম, উপর দিক দিয়ে একটা রাখছিলাম, তাই না? রাখছিলাম মুখে, যে দিক দিয়ে চিড়িটা রাখা হবে। আজকে আর উপর দিক দিয়ে রাখি না, আমরা রাখতে পারি কি, যে কোনো সাইডের দিক দিয়ে। তাহলে সাইডের দিক দিয়ে রাখতে হলে আমার তো আগে প্রথমত এটা যদি ওই ফ্রন্ট পার্ট হয়, তাহলে ব্যাক পার্টটা ডিজাইন করতে হবে, ব্যাক পার্টটা রাখতে হবে। ব্যাক পার্ট অনেক সময় একটা পার্ট দিয়ে করা যায়, অথবা একটা পার্ট রাখলাম এত বড়, একটু ধরেন একটু বড় রাখলাম, আর একটা পার্ট আর একটু ছোটো রেখে দিলাম। এবং দুইটা পার্ট যদি আমি এখানে একসাথে করি, তাহলে একটার উপর একটা আসতেছে কিনা দেখি, আসতেছে না? এইখানে আঠা দিয়ে লাগানো হবে, ঠিক আছে? তো আমরা আরেকটু ছোটো করে দিতে পারি, যেমন ধরেন এইটাকে এতটুকু রাখলে এনাফ, ঠিক আছে? এইটা গেল। এখন এইটা যদি আমরা এইভাবে ভাঁজ করি, পারফেক্টলি ভাঁজ নাও হতে পারে, হয় এদিক দিয়ে একটু বেড়ে যাবে অথবা
এদিক থেকে বেড়ে যাবে, হতে পারে না এরকম? এই জন্য কী করতে পারি, এগুলাকে আমরা একটু সাইডগুলোকে একটু ভিতরে নিয়ে আসতে পারি, এতটুকু নিয়ে আসলাম, আর এই কর্নারগুলোকে হালকা রাউন্ড করে দিই, এভাবে রাখা যায়। তারপরে এইটাকে আমরা সেম প্রসেসে ভিতরের দিক দিয়ে নিয়ে আসি। জি স্যার আসুন। তারপরে এই পয়েন্ট আসে না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করবেন, আসে না? ভার্সন কত আপনার এটার? ইলাস্ট্রেটর ভার্সন CS6 হলে আসবে না, CC2020 বা 19 এরকম হতে হবে। ছোটো করার পরে আসে না? তাহলে যদি না আসে, আপনার এটাকে একটা কাজ করবেন, সিলেক্ট করবেন, অবজেক্ট থেকে দিয়ে দিবেন এক্সপান্ড, দেওয়ার পর আসবে, ঠিক আছে, যদি এরকম হয়। আচ্ছা, আর তারপরে কি করতে হবে, ধরেন এই সাইড দিয়ে থাকবে এই অংশটা, ফ্রন্ট অংশটা, যেদিক দিয়ে চিড়িটা ঢুকবে, তাহলে আমরা আরেকটা পার্ট রাখতে পারি এদিক দিয়ে। তো এদিক দিয়ে আমরা একটা পার্ট নিয়ে আসলাম, তারপর এটা উইথটা আমরা এতটুকু রাখলে এনাফ, ধরেন এতটুকু রেখে দিলাম, হয়ে গেল। তারপর আরেকটা পার্ট রাখবে এদিক দিয়ে, এটা যেহেতু একটু অংশ হবে, ফ্রন্ট পার্ট হবে, তাহলে এটাকে একটু কী করে দিতে পারি, একটু বড় করে রেখে দিলাম, প্রয়োজনে এইটাকে আর একটু এইভাবে ছোটো করে এইভাবে রাউন্ড করে দিলাম। তারপরে এইটাকেও কি করতে পারি, একটু ভিতরে দিকে নিয়ে আসতে পারি, কারণ ভাঁজ করার সময় কর্নারটা উপরে উঠে আসতে পারে, এই জন্য একটু ভিতরে নিয়ে আসলাম। ভিতরে নিয়ে আসার পর যদি রাউন্ড করতে চান করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই, রাউন্ড করলে ভালো দেখায়, এই জন্য রাউন্ডটা করে দিলাম, ওকে দিয়ে দিলাম। তাহলে পার্ট ক্রিয়েট হয়ে গেছে না? এখন আমাদের কাজ কি, অ্যালাইনমেন্টগুলো এবং গ্যাপগুলোকে ঠিক করা। তো প্রথমত আমরা এগুলোকে সিলেক্ট করলাম, আর মাঝখানেটাকে ফিক্সডটাকে আগে সেন্টার করলাম, তারপর আমরা হরিজন্টালি একটা গ্যাপ দিয়ে দিলাম কি 0। তারপরে এই দুই তিনটাকে সিলেক্ট করলাম, এইটা হচ্ছে কি আমাদের কি অবজেক্ট, আগে সেন্টার করলাম, তারপরে ভার্টিক্যালি কি করে দিলাম 0। ক্লিয়ার? ওকে। তারপরে যদি কোনো গ্যাপ আছে কিনা চেক করার জন্য কি করছিলাম, Ctrl+Y দিলে সবগুলো একটা লাইন দেখাবে, আর যদি কোনো একটা গ্যাপ থাকে তাইলে এরকম একটু ডাবল লাইন টাইপের কোনো কিছু দেখাবে, আর একটু গ্যাপ দিলে দেখা যাবে এরকম দেখাইতেছে, ঠিক আছে? সো যদি একটা লাইন দেখায় তাহলে বুঝতে হবে ঠিক আছে সব, এই যে এখন ঠিক আছে। তারপরে আরেকটা কাজ করবো আমরা, এখানের মধ্যে হালকা গ্যাপ দেখাইতেও পারে এরকমভাবে, এই যে একটু গ্যাপের মতো মনে হইতেছে না, এটা পিক্সেলের কারণে দেখাইতেছে, ঠিক আছে? কারণ আলটিমেটলি আমরা কাজ করতেছি ভেক্টরে, কিন্তু দেখতেছি কোথায়, পিক্সেলে, কারণ মনিটর কিসের তৈরি, পিক্সেলের তৈরি, ঠিক আছে? সো এইটার কারণে এরকম হতে পারে। তারপরে এখন আমাদের কাজ, প্রথম কাজটা কি ছিল, সবগুলোকে সিলেক্ট করছি, Ctrl+C দিয়ে কপি করছি, কপি করার পর এইগুলাকে আমরা মেক গাইড বানায় ফেলছি, ঠিক আছে? বানানোর পর আমরা দিছি কি আবার Ctrl+F, তারপরে এই শেপগুলোকে আমরা সেফটির জন্য রেখে দিয়েছিলাম ব্যাকআপ শেপ হিসেবে, তাই না? তাহলে এইগুলোকে Ctrl+G দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল, গ্রুপ। এখন লেয়ারে গেলেই তো এই গ্রুপটা পেয়ে যাবো, পেয়ে যাবো না? এই যে গ্রুপটাতে পেয়ে গেলাম, এইটার নাম দিয়ে দিলাম কি ব্যাকআপ শেপ, লিখে আমরা এটাকে আপাতত হাইড করে রেখে দিই, এটা কোনো প্রয়োজন নাই, যদি প্রয়োজন পড়ে তাহলে আবার নিয়ে আসলো, কিন্তু আমাদের তো কপি এখনো আছে না, তাহলে আবার দিলাম কি Ctrl+F, পেস্ট হয়ে গেল। দেন আমাদের কাজ হচ্ছে এগুলোকে কি করা, ইউনাইট করে দেওয়া, তাহলে একটা শেপ হয়ে গেল, একটা শেপ হয়েছে। তারপর আমাদের কাজ হচ্ছে কি অবজেক্ট থেকে পাথ, তারপরে অফসেট পাথ, দেন 0.125 ইঞ্চি আমরা এটাকে বাড়ায় দিলাম, ওকে দিয়ে দিলাম। দেন কি করতে হবে, গাইড বানায় দিলে তো শেপটা গায়েব হয়ে যাবে, আগে কপি রাখতে হবে, তাহলে এটা Ctrl+C দিয়ে একটা কপি রাখলাম, তারপরে মেক গাইড, তারপরে পেস্ট ইন ব্যাক, ডিজাইন কমপ্লিট। যা শুধু কি করতে হবে, উপরের শেপটাকে আমাদেরকে মাস্ট বি ডাই কাট হিসেবে রাখতে হবে, কারণ সে কোন অ্যাঙ্গেলে কতটুকু কাটবে এটা সে জানে না, ঠিক আছে? সো এইটা দিয়ে সে যেহেতু একটা একটা করে যদি কাটতো তাহলে আমরা এটা দিয়ে দিলেই হইতো, কিন্তু যেহেতু সে অনেকগুলা পেপার একসাথে একটা ব্লেডের মাধ্যমে এইভাবে কাটবে, তখন আমাদেরকে একটা ব্লেড বানায় দেওয়া লাগবে, এবং এটাকে আমরা কি বলি, ডাই কাট। সো এই ডাই কাটটাকে আমাদেরকে নামকরণ করে দিতে হবে। আমরা যা শুধু লেয়ারে গেলাম, এটা সিলেক্ট করার পর যদি লেয়ারে যাই তাহলে এটা কোন জায়গায় আছে খুঁজে পাওয়া যাবে না, এই যে দেখেই মনে হইতেছে এইটা। সো এখানে জাস্ট সিলেক্ট করলাম, দিয়ে দিলাম কি ডাই কাট, ওকে দিয়ে দিলাম। এই তো আমাদের কাজ শেষ। এখন আপনি এখানের মধ্যে ডিজাইন করেন। ডিজাইন তো আর কি থাকে, ডিজাইন মানে থাকতে পারে কি
এই উপরের অংশগুলোতে ডিজাইন থাকতে পারে, এইখানেও থাকতেও পারে, অনেক সময় থাকেও না, ঠিক আছে? কোন পাশের অংশটা? ঢাকনার দিকে কালার থাকে, তাইলে আপনি ঢাকনার দিকে কালার দিতে পারবেন। যেমন ধরেন আলটিমেটলি ডিজাইনটা হচ্ছে কি আমাদের এতটুকু পর্যন্ত হবে, কিন্তু ক্লায়েন্ট কাটবে কতটুকু পর্যন্ত? এতটুকু। সে প্রিন্ট করবে এতটুকু, কিন্তু কাটবে এতটুকু পর্যন্ত। সো আমি এতটুকু পর্যন্ত কালারটা রাখতে যাচ্ছি, কারণ এত পর্যন্ত কালার রাখলে আপনারা ক্লিয়ার হতে পারবেন না আসলে কী ঘটতেছে এখানে। সো এই ক্ষেত্রে আমি একটা কাজ করি, আমি এখানে মধ্যে ধরেন একটা কালার দিব। যেমন ধরেন এখান থেকে এই অংশতে একটা কালার ছিল, এখানে একটা কালার দিয়ে দিলাম। ধরেন এই কালার ছিল, এটাকে আমরা স্ট্রোক এইভাবে দিয়ে দিলাম। তারপরে ধরেন এইখানেও কালার ছিল ঢাকনার অংশতে, এইটার এই কালার ছিল। আর এখানে আমাদের ডিজাইন থাকতে পারে এরকম, ডিজাইনও একটা দিয়ে দিই। এতটুকু পর্যন্ত থাকতে পারে ডিজাইন, কিন্তু ডিজাইনটা এটার উপরে চলে গেছে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত আলাদা থাকবে। তাহলে আমরা কি করতে পারি, একটা শেপ নিতে পারি এই গাইড পর্যন্ত, নেওয়ার পর এই শেপটাকে এটার সাথে Ctrl+7 দিয়ে এতটুকু পর্যন্ত রেখে দিলাম, ঠিক আছে? ঠিক সেম এভাবে যদি নিতে চান তাহলে এই দিক দিয়ে আরেকটা শেপ নিয়ে নিলেন। নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে গিয়ে এইটাকে এখন আমরা এইভাবে রেখে দিয়ে যদি আমরা এটা দিয়ে আমরা ক্লিপ করে দিই, যেমন এই যে বাইরের যে শেপটা আছে এতটুকু পর্যন্ত আমাদেরকে ক্লায়েন্টকে ডেলিভারি করতে হবে, তাহলে এটাকে Ctrl+C দিলাম, Ctrl+F দিয়ে সবার উপরে নিয়ে আসলাম। এটা হয়তো সিলেক্ট হয় নাই, গাইড লক করতে হবে। এখন সিলেক্ট হয়েছে, Ctrl+C, তারপরে Ctrl+F সবার উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার কাজ হচ্ছে গিয়ে এইটাকে এইগুলোর সাথে Ctrl+7 দিয়ে ক্লিপ করে দেয়া, বুঝতে পারছেন? আলটিমেটলি ক্লিক করে দিলাম। এখন দেখেন আমাদের এটা এরকম হয়ে গেছে। এখন দেখা গেছে যে এইখানের মধ্যে শেপটা এই দিক দিয়ে চলে গেছে, তাই না? আলটিমেটলি কালার এই কাটা হবে কোন জায়গায়? এইখানে। তাহলে এইটা কি আর থাকবে? এখানে থাকবে না, ঠিক আছে? কিন্তু আপনি যখন এটাকে মক আপ করবেন তখন কিন্তু এটা ভালো ভালো দেখাবে না, কারণ এটা এরকম এক্সট্রা একটা অংশ চলে আসছে, এরকম মনে হইতেছে না? এক্ষেত্রে আমরা মক আপের ক্ষেত্রে একটা কাজ করতে পারি, আমরা নিয়ে আসছিলাম উপরে কোন শেপটা? এই শেপটা, তাই না? তাহলে আমরা কি নিয়ে আসতে পারি? ডাইকাট দিয়ে ক্লিক করে দিই। আমি যদি এখানে ডাইকাটটা আমি লিখেই রাখছি, ডাইকাট কোনটা, আমি যদি এটাকে একটু বড় করে দিই অথবা সিলেক্ট করলেও নিয়ে আসতে পারবেন। যেন এই ডাইকাটটাকে আমি প্রয়োজনে Ctrl+C Ctrl+F দিয়ে সবার উপরে নিয়ে আসি, এই সবার উপরে চলে আসছে। দেন সিলেক্ট করলাম, Ctrl+7 দিলাম। এখন দেখেন বাইরে কোনো পার্ট আর নাই, এই শেপটা হয়তো একটু উপরে উঠে গেছে। আমরা এটাকে এইভাবে ঠিক করে দিই, এটা এখানের মধ্যে রেখে দিলাম, শেষ। এখন আপনার কাজ হচ্ছে কি এইটাকে আপনি এখন ক্লিক করে যে কোনো জায়গায় নিয়ে যান, নিয়ে এসে মক আপ করতে পারেন, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা ডিজাইন মক আপ নিয়ে আসতে পারি প্রয়োজনে। যেমন ধরেন এখন এটার জন্য এই দিক দিয়ে একটা ভাঁজ হবে, এখানে একটা ভাঁজ হবে, এটার জন্য আপনার শেপ প্রয়োজন, এইটাও করতে পারেন। যেমন আমরা যদি এখান থেকে এখানে যেহেতু ভাঁজ হবে, এবং এটাকে আমরা সিলেক্ট করে এইভাবে নিয়ে আসতে পারি না? যতটুকু নিয়ে আসলাম, যতটুকু মিলে এখানে মানে ডাইকাট আছে, এই জন্য ডাইকাটটা এরকম দেখা যাচ্ছে। ডাইকাট ছাড়া ক্লিপ করে দিবেন, তাইলে আর এরকম ঝামেলা আসবে না। থাক, ডাইকাট যেহেতু চলে আসছে, প্রয়োজনে আমরা লেয়ার থেকে ক্লিপিং পাথ থেকে ডাইকাটটাকে একটু হাইড করে দিই। ওকে, এখন দেখেন এখানে ভাঁজ হয়ে গেছে, এরকম একটা ভাইব চলে আসতেছে না? তো
সো এইভাবে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে এটাকে আমরা আরেকটু বেটার লুকে নিয়ে আসতে পারবো, যে মকআপের মধ্যে কীরকম দেখাবে। তাহলে এই সেমটাকে আবার এখানে নিয়ে আসলাম, অল্টার ধরে এটাকে কী করে দিই, ঘুরাই দিই। ঘুরাই দিয়ে যদি এটাকে আমরা পারফেক্ট পজিশনে নিয়ে আসি, যেমন ধরুন এই পজিশনে থাকবে এইটা, তাহলে মনে হয়েছে এটা একটু ভাঁজ হয়ে গেছে এখানে, তাই না? সো প্রয়োজনে এগুলোকে ট্রান্সপারেন্সি আর একটু কমায় দিই, এত বেশি ভালো দেখাইতেছে না, একটু কমায় দিই, একটু রিয়েলিস্টিক ভাইব নিয়ে আসার জন্য। বোঝা গেছে? তারপরে এই জায়গায় তো ভাঁজ হবে, তাহলে এই জায়গার জন্য আমরা এটাকে এখানে এতটুকু মতো নিয়ে আসলাম, এবং এইটাকে আমরা ট্রান্সপারেন্সি থেকে কী দিয়ে দিব, মাল্টিপ্লাই দিয়ে এটাকে ছোটো করে দিই। এটা জাস্ট আপনার প্রেজেন্টেশন করার জন্য, ঠিক আছে? তো এইভাবে করা যাবে না? বুঝা গেছে? মকআপে কোন পাশ? অপর পাশ আর তো অপোজিট সাইড নাই। ও আচ্ছা, এটা তো আমরা ম্যানুয়াল মকআপ, ঠিক আছে? এটা আমরা যেটা করছি এটা ভেক্টর মকআপ, এটা করছি যা শুধু ইলাস্টে আমরা অ্যাডোবি স্টকে দেওয়ার জন্য আমরা এইভাবে করতে পারি। কিন্তু আলটিমেটলি ফটোশপের মকআপের জন্য আপনাকে এই অংশটাকে যা শুধু নিয়ে আসতে হবে, যা শুধু এই অংশটাকে। এই অংশ নেবেন কীভাবে? এই অংশটা তো আপনার অলরেডি ক্লিপ। আচ্ছা দেখি, হ্যাঁ দুইটা পার্ট বুঝতে পারছি। আচ্ছা কোন পার্টটা নেবেন বলেন তো এখানের মধ্যে? এটা উপরেটা? এটা এইটা হচ্ছে ফটোশপ মকআপ, এটা আপনাদেরকে দেখানো লাগবে না। এটার মধ্যে ক্লিক করলেই কিন্তু আপনাদেরকে যা শুধু প্রত্যেকটা অবজেক্ট ক্লিক করতে দিবে, বসাইতে দেয় না এটা জায়গা। যেমন আমি যদি এটাকে আমি দেখি একটা মকআপ ডাউনলোড দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবে। ফ্রি নিয়ে আসতে হবে, পিএইচডি। কোনটা দেখানো যায় বলেন তো? এটা এটা এইটা? আচ্ছা এই যে এনভেলপের মধ্যে প্রথমত আমি এটাকে হাইড করি, তাহলে দেখা যাচ্ছে এই উপরের সাইডটা, এটা তো বসাইতে পারেন। তাহলে পারেন না কোনটা? এই যে এই অংশটা। তাহলে এই অংশটা যদি আমাকে দিতে দিয়ে দেখি এখানে এই ফোল্ড পার্টটা, তাই না? তাহলে এই ফোল্ড পার্টটা আমি চেঞ্জ করতে পারতেছি। এখন এখানের মধ্যে কী দেওয়া আছে? আলটিমেটলি একটা কালার দেয়া, আর তো কিছু না। সো আপনার ডিজাইনে কোন কালার আছে আপনি জানেন, তাইলে আপনি একটা কাজ করবেন, ওইখানের মধ্যে এই কালারটা আমরা নিয়ে আসবো কীভাবে? এখানের মধ্যে একটা কাজ করতে হবে। ওকে, এটা আলাদা আছে। প্রথমত আপনাকে ইলাস্ট্রেটর থেকে কী করতে হবে? কালারটা বানায় নিয়ে আসতে হবে। যেমন ধরুন আপনি যাচ্ছেন এই কালারটা দিবেন, তাহলে এই কালার একটা শেপ তো নেওয়া যাবে।
এই কালারটা শেপ নিয়ে যান, নেওয়ার পর এই শেপটাকে আমি নিয়ে গেলাম ফটোশপে, নিয়ে এটাকে যতটুকু ইচ্ছা আগে বড় করে দেন, বড় করে দিয়ে এরকম রেখে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল এস দেই তাহলে একটা ঝামেলা হবে কি, পুরোটা জুড়ে জুড়ে চলে আসছে, তাই না? কিন্তু এটা আমি যাচ্ছি একটা রাউন্ডের ভিতরে রাখতে। এটাকে আমরা বলি ক্লিপিং, যেটা আমরা ফটোশপে গেলে শিখতাম, কিন্তু এখন আমি বলে দিই এই কাজটা কীভাবে করবেন। যদি দেখেন আপনি এইটাকে এইভাবে কন্ট্রোল ধরে, এই যে এই অংশটাকে আমরা বলি থাম্বনেইল, কি বলি? থাম্বনেইল। আমি এটা একটু বড় করে দিই, দেখি এটাকে বড় করা যায় কিনা। এই চ্যাপটা হয়ে গেছে না এটা। আচ্ছা, এই যে ছবির যে পার্টটা আছে না, এটাতে ক্লিক করলাম কন্ট্রোল ধরে, তাহলে এটা সিলেকশন হচ্ছে, মানে এটা আলাদা আছে। আলাদা আছে যেহেতু, তাহলে আমরা একটা কাজ করব, এই দুইটা লেয়ারের ঠিক মাঝখানে এই উপরে যে কালারটা রাখছি বা শেপটা রাখছি এটা থাকবে উপরে, আর নিচের শেপটা, নিচের যে সিলেকশনটা আছে সেতটুকু থাকবে। আপনি অল্টার ধরে এখানে একটা ক্লিক করবেন, দুইটা লেয়ারের ঠিক মাঝখানে একটা ক্লিক করবেন, তাহলে এটা চলে গেছে এটার ভিতরে। বুঝতে পারছেন কী ধরে ক্লিক করছি? অল্টার ধরে। ফটোশপে গেলে এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে, যখন আমরা এগুলো নিয়ে কাজ করবো। এখন যদি কন্ট্রোল এস দিই, এখানে যাই, তাহলে এটা কি হয়ে গেছে, একটু রাউন্ড হয়ে গেছে। বুঝতে পারছেন? সেগুলো আমরাই ক্রিয়েট করতে পারবো, সমস্যা নাই। একটু ওয়েট করতে হবে আপনাদের এই ক্ষেত্রে, যে এইগুলো কীভাবে করবে। আপাতত এইভাবে কাজ না করে এই ম্যানুয়ালি আমি যেটা বানাইছি এইভাবেই বানান, ঠিক আছে? অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, যেমন ধরেন এটাকে আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমি চাচ্ছি এই অংশের কালারটাকে চেঞ্জ করে দিব। কালার তো আপনি জানেন কোনটা, তাই না? একটা কাজ করেন, আপনি এখানের মধ্যে ডাবল ক্লিক করেন, এটা একটা শেপ, কিন্তু ডাবল ক্লিক করলে এখান থেকে কী করা যাচ্ছে, কালার চেঞ্জ করা যাচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে কোন কালার তো আমি জানি না, তাই না? তাইলে এইটার ক্ষেত্রে আমরা কী করতে পারি, এইটাকে আমি ডাবল ক্লিক করলাম, এখানে কালারের কোডটা দেওয়া আছে না, কপি করলাম, কপি করে চলে গেলাম আমি আবার ফটোশপে। যাওয়ার পর এখানের মধ্যে এই যে শেপের মতো একটা অংশ দেখাইতেছে, এখানে ডাবল ক্লিক করলাম, এখানে গিয়ে পেস্ট করে দিলাম, ওকে দিয়ে দিলাম। বুঝা গেছে? তাহলে কালারটা চলে আসলো, তাইলে আপনি এখানের মধ্যে কালারটা পেয়ে যাবেন। এই হচ্ছে বিষয়। সো এগুলো ফটোশপের নিয়ে যখন কথা বলবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবেন। এখন এগুলো নিয়ে কাজ করলে দুইটা সফটওয়্যার মিক্স করে ফেলবেন, বুঝা গেছে? সো ঝামেলা হয়ে যাবে, কারণ এটা রাস্টার আর ওইটা আমরা যেটা দিয়ে কাজ করি এটা কি, ভেক্টর। সো দুইটার মধ্যে অনেক তফাৎ। ওকে, তাইলে আর কোনো কোয়েশ্চন এখানে নাই? তাইলে আমরা আজকের ক্লাস হচ্ছে গিয়ে, জি স্যার, এইটাকে অ্যাসেট এক্সপোর্ট। আচ্ছা, এইটা থেকে উইন্ডোজ থেকে অ্যাসেট এক্সপোর্ট সেভ করতে হলে তো ইজি। এখান থেকে অ্যাসেট এক্সপোর্ট হয়ে গেল, এই যে এখান থেকে যা শুধু এই অংশটা ক্লিক করেন, দেন এখান থেকে আমরা প্লাস সাইন দিলাম, এই যে চলে আসলো। এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে কী হিসেবে সিলেক্ট করতে চাচ্ছেন, জেপিজি, জেপিজি দিয়ে দেন, এক্সপোর্ট দিয়ে দেন, দিয়ে একটা জায়গা মতো সেভ করে দেন, হয়ে গেল। বুঝা গেছে? আচ্ছা, আলটিমেটলি আমাদেরকে ক্লায়েন্টকে এই ফাইল দিব না, ঠিক আছে? এটা যা শুধু আমরা শো করার জন্য এইভাবে দিচ্ছি। ক্লায়েন্টকে দিতে হবে আমরা যেভাবে ব্লিচ সহ ডিজাইন করছি এই সব কিছু সহ আমাদেরকে একেবারে ব্লিচ সহ আমাদেরকে এইটাকে ক্লিপ করতে হবে, এই বাইরের অংশ দিয়ে ক্লিপ করতে হবে। ক্লিপ করে তারপর ক্লায়েন্টকে আমরা ইলাস্ট্রেটর ফাইলটা দিয়ে দিলেই সেইটাকে প্রিন্ট করতে পারবে, ঠিক আছে? কিন্তু আমাদের কাজ করতে হবে কোনটা, ডাই কার্ডটা নামকরণ করে দিতে হবে, ডিজাইনগুলোর শেপগুলোকে আলাদা গ্রুপ করে দিতে হবে, টেক্সটগুলোকে আলাদা গ্রুপ করে দিতে হবে। এতটুকুই কাজ, আর তেমন কোনো কাজ নাই এখানে। আচ্ছা, তাহলে এইটা গেল। আমরা যদি এখন, এইটা হচ্ছে কি আমাদের এনভেলপ ডিজাইন, কিন্তু অনেক সময় দেখবেন এনভেলপ ছাড়া আরেকটা ডিজাইন আছে, সেটা হচ্ছে কি আমরা বলি ফাইল ফোল্ডার। আমি নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিই, A4 ইঞ্চিতে নিলাম। নতুন ডকুমেন্টে ফাইল ফোল্ডার চিনেন আপনারা? কি ফাইল ফোল্ডার বলেন তো? অনেকগুলো কাগজ রাখা হয়, বেশিরভাগ ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যে ফাইলগুলো বা রিপোর্টগুলো রাখার জন্য একটা ফাইল দেয় না, এগুলোর ডিজাইন আমরা করতে হবে, এটাও স্টেশনারি আন্ডারেই পড়ে। সো আলটিমেটলি ফাইল ফোল্ডারের ভিতরে একটা A4 পেপার আস্ত থাকে, যেটা আমরা ভাগ করে 3 ভাগের 1 ভাগ রাখছিলাম এনভেলপে, কিন্তু ওইখানে থাকবে কি, একেবারে মানে যেভাবে আছে ওইভাবেই থাকবে। সো এইটার জন্য আমাদেরকে ডিজাইন করতে হবে। এই ক্ষেত্রে আপনাদেরকে ফাইল ফোল্ডার ডিজাইনের জন্য অবশ্যই ক্লায়েন্ট বেশিরভাগ সময় আমাদেরকে ডিজাইনের সাইজ দিয়ে দেয়। যদি না দেয় তাহলে জাস্ট জিজ্ঞেস করতে হবে যে আপনি ফাইলের মধ্যে যে পেপারটা রাখবেন এই পেপারের সাইজটা কত, ঠিক আছে? তো পেপারের সাইজ অবশ্যই বলবে, হয় A4 বলবে অথবা A5 বলবে, ওইগুলোর সাইজটা নিয়ে আসতে হবে। সো আমরা জানি এখানে রাখবে 8.27 আর এখানে রাখবে 11.69, এই সাইজের একটা পেপার রাখা হবে ফাইলের ভিতরে।
কারণ ফাইলটা কি এত বড় রাখলে হবে? তাহলে ফাইলটা কি করতে হবে? আর একটু বড় না ছোট? বড় করতে হবে। তাহলে আর একটু বড় করে নিই। তাহলে বড় করার জন্য আমরা এখান থেকে ট্রান্সফর্মে চলে যাই। এখান থেকে উইথ আছে 8.2, তাইলে আমরা দিয়ে দিলাম 9 এনাফ। 11.7 আছে, তাহলে আমরা এখান থেকে দিয়ে দিলাম 12.5 এনাফ। বুঝা গেছে? এতটুকু রাখলে আমরা অনেকগুলো ফাইল এখানে রাখতে পারবো, কোনো সমস্যা নাই, অনেকগুলো কাগজ রাখা যাবে। তারপরে এখন যদি আমরা যে কোনো ডিজাইন করার আগে অবশ্যই একবার গুগল করবেন যে ফাইল ফোল্ডার ডিজাইন দেখতে আসলে কীরকম। আমরা যদি এখানে দেখি ফাইল ফোল্ডার ডিজাইন লিখে সার্চ করলাম, ইমেজে দিয়ে দিলাম, দেখেন এখানে অসংখ্য স্টাইলে ফাইল ফোল্ডার আছে, আছে না? সব ডিজাইন কিন্তু সেম স্টাইলে হয় না। এনভেলপ কি এক স্টাইলে হয় সব? আমি আজকে একটা স্টাইল দেখাইছি, আপনি যদি নতুন করে নতুন কিছু বিল্ড আপ করতে পারেন, ক্রিয়েটিভিটি দিয়ে ক্রিয়েট করতে পারেন, তাতে তো কোনো ঝামেলা নেই, ঠিক আছে? কারণ এগুলো তো আর আসমান থেকে আসছে না, এগুলা কে বানাইছে? মানুষই তো বানাইছে। তাহলে আপনিও যদি একজন ভালো ডিজাইনার হয়, একটা ভালো একটা কনসেপ্ট বিল্ড করতে পারেন, নতুন একটা স্টাইল নিয়ে আসতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? যা শুধু কনসেপ্ট বুঝতে হবে, কোথায় কি রাখতে হবে। সো এখানে দেখেন একটার মধ্যে দেখা যাচ্ছে একটু এক্সট্রা অংশ আছে, তাই না? যেমন এই হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট, এই হচ্ছে গিয়ে ব্যাক পার্ট। এইটাকে এইভাবে ফোল্ড করা হবে, ফোল্ড করার পরেও কিন্তু ফাইলটা এটার ভিতরে থাকবে না। যেমন এইখানে যদি আমরা এটাও কিন্তু একটা ফাইল ফোল্ডার, তাই না? কিন্তু এই ফাইল ফোল্ডারের মধ্যে আমরা কিভাবে রাখছি, এখানে পিন বা কোনো কিছুর মাধ্যমে ফাইলগুলোকে রাখছি, কিন্তু আমরা তার এইভাবে রাখবো না। এটাকে আমরা যা শুধু ফাইলগুলো রাখবো, এখানে একটা কোনো কিছু থাকবে যেটার মধ্যে ফাইলটা ঢুকানো থাকবে, এটা এখানে এখানে আটকে থাকবে, এখান থেকে আর পড়বে না। এইটা হচ্ছে এই বিষয়। তাইলে এই যে একটা পার্ট, এটা হচ্ছে গিয়ে এদিক দিয়ে উঠবে, যেমন এটা ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। তাহলে এটা যদি আলটিমেটলি এভাবে দেই, তাহলে ফ্রন্ট পার্টটা আপনাদের কোন পাশে চলে গেছে? আপনাদের কোন পাশে আছে এখন ফ্রন্ট পার্টটা? ডান সাইডে, তাই না? তাহলে আমাদের আর্টবোর্ডের ডান সাইডের পার্টটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট, আর বাম পাশের পার্টটা কি? ব্যাক পার্ট। এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে কোনো একটা জিনিস ডিজাইন করার আগে ফিজিক্যালি জিনিসটাকে খুলে দেখবেন এটা কোন দিক দিয়ে যাচ্ছে। এটা যেদিক দিয়ে যাবে আর্টবোর্ডে ওইটা ওই দিক দিয়েই যাবে, ঠিক আছে? এখানে আমাদেরকে রিভার্স করার প্রয়োজন নাই, আমরা যেভাবে দেখতেছি ওইভাবে ডিজাইন করব। সো প্রথম পার্ট হচ্ছে কি আমাদের এটা হচ্ছে এটা যদি ফ্রন্ট পার্ট ধরি, তাহলে ব্যাক পার্টটা এদিক দিয়ে চলে আসবে, এটাই তো কনসেপ্ট। তাহলে এটা গেল। এখন এইটার মধ্যে আমরা কি করতেছি, আমরা যদি এইভাবে রেখে দিই তাও একটা ফাইল ফোল্ডার হয়ে যাবে, কিন্তু এই ক্ষেত্রে তাদেরকে এইভাবে রাখতে হবে ফাইলটা, তাই না? কিন্তু এটা তো একেবারে ইজি কনসেপ্ট, এটাকে ডিজাইন করে দিলে শেষ ডিজাইন। এইটাই কাজ করে তো কোনো লাভ নেই, আমাদেরকে আরও একটু অ্যাডভান্স কাজ করতে হবে, যাতে এইভাবে কাজ না করে আমরা এখানের মধ্যে কোনো কিছু একটা রেখে দিলাম, এইভাবে আসবে। তাহলে এইটা এইভাবে আসার পর এই ঠিক মাঝখানে এই কাগজগুলো এখানে লেগে থাকবে, এটা আর পড়বে না। এর মানে এই পার্টটা কার সাথে আছে? ব্যাক পার্টের সাথে। কিন্তু ফ্রন্ট পার্ট কিন্তু উপরে। তাহলে ব্যাক পার্টের সাথে আমাদের এক্সট্রা একটা পার্ট রাখতে হবে। তাহলে আমাদের এক্সট্রা একটা পার্ট কোনটা আছে? ব্যাক পার্ট কোনটা? এটা না? তাহলে আমরা নিচে একটা ব্যাক পার্টের জন্য এক্সট্রা একটা পার্ট নিয়ে নিলাম, এতটুকু পর্যন্ত নিয়ে নিলাম এনাফ, যেটা এখানে ভাঁজ হয়ে এতটুকু পর্যন্ত উপরে চলে আসবে, ঠিক আছে? তো আমরা এই পার্টটা এখানে রেখে দিলাম। তারপরে এখন এইভাবে রেখে দিলে আমরা যদি এটা ভাঁজ করি, তাহলে আবার এদিক দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? তাহলে এদিক দিয়েও আটকানোর একটা ব্যবস্থা রাখতে হবে। তাহলে আমরা আরেকটা শেপ নিয়ে নিলাম এদিক দিয়ে, এইটাকে আমরা হালকা এতটুকু পর্যন্ত রেখে দিলাম। তাহলে এটাও এদিক দিয়ে ভাঁজ হবে, এটাও এদিক দিয়ে ভাঁজ হবে, ভাঁজ হওয়ার পর মাঝখানে পেপারগুলো রাখা হবে। বুঝা গেছে? কিন্তু এই যে আমাদের সেটআপটা, এই সেটআপটা অনেক সময় অ্যাডহেসিভ পার্ট দিয়ে হয়, আবার নন অ্যাডহেসিভ পার্ট দিয়ে হয়। অ্যাডহেসিভ পার্ট বলতে আঠা দিয়ে লাগানো হইতেছে, যে এইটাও ভাঁজ করা হবে, এইটাও ভাঁজ করা হবে, আর এইটার সাথে এটাকে আঠা দিয়ে লাগানো হবে শেষ। যেমন অ্যাডহেসিভ পার্ট কোনটা? এইটা হচ্ছে অ্যাডহেসিভ পার্ট, কারণ এখানে লক কোনো সিস্টেম নাই। এইটাও ভাঁজ করা হবে, এটাও ভাঁজ করা হবে, আর দুইটার মাঝখানে আঠা দিয়ে দুইটাকে অ্যাডজাস্ট করে রেখে দেওয়া হবে। কিন্তু আমরা আঠার সিস্টেমে যাব না, আমরা যাব একেবারে ম্যানুয়ালে, যাতে এটাকে অ্যাডজাস্ট করা যায়। যেমন এইখানের মধ্যে একটা এক্সট্রা পার্ট দেখা যাইতেছে না? এই এক্সট্রা পার্ট রাখা হয়েছে, এইখানে কোনো একটা জায়গায় কাটা হবে, ঠিক আছে? এই কাটা অংশতে এটা ঢুকে যাবে, আর এটা এটার মধ্যে লেগে থাকবে, এটা ছুটে আসবে না। বুঝতে পারছেন? সো এইটা যদি বানাইতে পারেন, তাহলে এইটা বানাইতে পারবেন না? এইখানের মধ্যে একটু এক্সট্রা কাজ করতে হবে, কি এইটা আমাদের বানাইতে হবে, আর এইখানে কোন জায়গায় কাটবো এটা আমাদেরকে ইন্ডিকেট করতে হবে, কারণ প্রত্যেকটা জায়গায় তারা একটা একটা করে কাটবে না, তারা সবগুলা ব্লেডের সাহায্যেই একসাথে কেটে নেবে। বুঝা গেছে? সো আমরা এই পার্টটা দেখবো, তাইলে আমাদের প্রত্যেকটা পার্ট আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এই পার্টের জন্য মোটামুটি এই অংশটাও নেওয়া হয়ে গেছে, এই অংশটাও কি হয়ে গেছে? নেওয়া হয়ে গেছে। এখন যা শুধু একটু অ্যাডজাস্টমেন্ট করবো। যেমন এখানের মধ্যে দেখা যাচ্ছে যে একটু রাউন্ড করছে, কোন অংশটা রাউন্ড করছে?
এই নিচের অংশটা ভাঁজ করলে প্রত্যেকবার পারফেক্টলি ভাঁজ করতে হবে এটা কোনো নিশ্চয়তা নাই, এই জন্য আমরা এইটাকে একটু ভিতরে নিয়ে আসতে পারি। হালকা একটু ভিতরে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি চাচ্ছি এখানের মধ্যে একটা এক্সট্রা একটা পার্ট রাখবো। এক্ষেত্রে আমরা ডিফারেন্ট ওয়েতে কাজ করতে পারি, হয় আপনি একটা শেপ এক্সট্রা নিয়ে নেন, অথবা আর একটু ম্যানুয়ালি কাজ করার জন্য আমরা নিয়ে গেলাম পেন টুল। নেওয়ার পর এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। নেওয়ার পর আমাদের অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার জন্য কি লাগে? ডিরেক্ট সিলেকশন টুল। মনে ভুলে গেছেন এগুলা? মনে আছে? তাহলে এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে এক্সট্রা একটা পার্ট বের হয়ে গেল না এখানে। তাহলে এটাকে আমরা এটার সাথে সোজা রাখবো, তাহলে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করলাম আর এখান থেকে অ্যালাইনমেন্টটা সোজা করে দিলাম, ঠিক আছে। তারপরে চাইলে এই অংশটাকে আমরা একটু নিচে নিয়ে আসতে পারি প্রয়োজনে, এই দুইটার সাথে আমরা অ্যালাইন করে দিই, সমান সমান রেখে দিই, এভাবে সেন্টার রেখে দিলাম, এভাবে রাখলাম। কিন্তু এটা কি আছে, একটু রাউন্ড আছে, তাহলে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এই দুইটা পার্টকে সিলেক্ট করলাম, এখানে দিয়ে দিলাম এটাকে রাউন্ড, হয়ে গেছে না রাউন্ড। চাইলে আমরা এই অংশটাকে কী করতে পারি, একটু হালকা রাউন্ড করে দিতে পারি। ক্লিয়ার? তারপরে এটা যেহেতু ভাঁজ হবে এখানে, এখানের মধ্যে এটা যে কোনো একটা পার্টে এখানে কাটা হবে, কিন্তু এখানের মধ্যে এত বড় করে রাখার প্রয়োজন নয়। আমরা চাইলে এই অংশটাকে আরেকটু এই দিকে একটু নিচে নিয়ে আসতে পারি, তারপরে এই অংশটাকে একটু হালকা এভাবে রাউন্ড করে দিতে পারি, এভাবে রাখা যায় না? তারপরে এখানের মধ্যে আমরা এই অংশটাকে যদি সিলেক্ট করি, যা শুধু এই পার্টটাকে হালকা একটু রাউন্ড করে দিলাম। ক্লিয়ার? তাহলে এটাও ভাঁজ হইলো, এটাও ভাঁজ হইলো। এখন আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এখানের মধ্যে ভাঁজতে হবে ঠিকই। এই আমরা কি করছি, আগে সবগুলোকে এভাবে অ্যাডজাস্ট করে দিছি, তাই না? কিন্তু এইভাবে অ্যাডজাস্ট করলে একটা ঝামেলা হবে, হতে পারে তার পেপার হচ্ছে 100টা, মানে 100টা পেপারে যদি এভাবে ভাঁজ করি এটা একটু ফুলে যাবে, ফুলে যাবে না? তাহলে আমরা বইয়ের মধ্যে দেখবেন একটু এই জায়গার মধ্যে একটু এত বড় করে মোটা করে কিছু থাকে, থাকে না? এখানের মধ্যে সব লেখাও থাকে, তাই না? এটাকে আমরা বলি স্পাইন। কি বলি? স্পাইন। আমাদেরকে একটা স্পাইন নিতে হবে, যাতে অনেকগুলা কাগজ রাখলেও এখানের মধ্যে তেমন একটা ঝামেলা না হয়। আলটিমেট আর যদি আমরা এটা না রাখি তাহলে কি হবে, এরকম হয়ে যাবে, বুঝতে পারছেন? ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমরা একটা এক্সট্রা একটা পার্ট রাখবো মাঝখানে। এখন যা শুধু মাঝখানে রাখলে হবে? দেখেন তো, শুধু এখানে রাখলে হবে? কোথায় কোথায় আরও রাখতে হবে এই পার্টটা? নিচে আর এই সাইডে, ঠিক আছে? ক্লিয়ার তো কেন রাখতে হবে? আচ্ছা, তাইলে আমরা এখানে মাঝখানে একটা পার্ট নিয়ে আসি। তাইলে আমরা এখানের মধ্যে এতটুকু নিয়ে আসলাম অল্টার ধরে, এবং এটাকে আমরা এইভাবে ছোটো করে দিলাম। কতটুকু রাখবেন? এখান থেকে ক্লিক করলাম, আমরা উইড কমবে না হাইট কমবে? উইডটা কমাই দিলাম, তাহলে আমরা এখান থেকে দিলাম 0.5, এতটুকু রাখলাম এনাফ, কারণ এখানে এতটুকুর মধ্যে আমরা অনেকগুলো পেপার রাখতে পারবো, ঠিক আছে? সো এটা একটা সেফটির জন্য আমরা একটু বেশি নিচ্ছি। যদি ক্লায়েন্ট বলে যে স্পাইন আমাকে আর একটু 0.125 রেখে দেন, তাইলে তার কথা মতো রাখতে হবে, আদারওয়াইজ আমরা সেফটির জন্য একটু বেশি নিলাম। তাহলে এখানের মধ্যে সেম পার্টটা লাগবে এইখানে, আরটা লাগবে কোন জায়গায়? নিচে। তাহলে আমরা এটাকে এভাবে ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে এটার সাথে আমরা অ্যালাইনমেন্টটা রাইট সাইড দিয়ে দিলাম। দেন এটাকে একটু উপরে নিয়ে যাই, এখানে থাকবে এটা, আর এই অংশটাকে আমরা এদিক দিয়ে নিয়ে আসি, গাইড করতেছে, এখানে হয়ে গেল। সব প্রত্যেকটার মধ্যে মনে হয় স্ট্রোক চলে আসছে, আমরা এখানের মধ্যে কোনো স্ট্রোক রাখবো না, স্ট্রোক বাদ দিয়ে দিলাম, শেপ নিয়ে আসলাম। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো সবাই? ওকে। এখন আমাদের কাজ কি? কাজটা হচ্ছে গিয়ে এগুলো কি করতে হবে? একসাথে করতে হবে। তাহলে একসাথে করার জন্য আগের মতো করে কাজ করলে হবে না। আগে এখানে ছিল মাত্র 3টা অবজেক্ট, মাঝখানের সাথে গ্যাপ করে দিয়েছি, 0 হয়ে গেছে। এখন যদি সবগুলোকে আমি 0 দিয়ে দিই একটার সাথে, তাহলে সবগুলো চলে আসবে এইটার সাথে, সবগুলোর সাথে এটা 0 হয়ে যাবে। এই জন্য একটা একটা করে আমাদেরকে ফিক্স করতে হবে। সো প্রথমত সবগুলো সিলেক্ট করলাম, এটাকে বানাইলাম কি অবজেক্ট, তারপরে আগে সেন্টার করলাম। সেন্টার করার পর এই 3টাকে সিলেক্ট না করে আগে এই 2টাকে সিলেক্ট করি, এটা কি অবজেক্ট, তারপর এখানে হয়ে যাবে 0, তারপর এটার সাথে হবে এইটার 0, বুঝতে পারতেছেন তো? ওকে, এটা 0 দিয়ে দিলাম, হয়ে গেল। পার্টগুলো আলাদাভাবে বোঝার জন্য আমরা স্পাইনের কালারগুলো একটু ডিফারেন্ট করে দিই, তাইলে বোঝা যাবে কোনটা কোন জায়গায় আছে। একটু ডিফারেন্ট করে দিলাম, যা শুধু একটু কালার দিয়ে দিলাম, এই তো। দেন এখানের মধ্যে এইটাকে এটার সাথে আমাদের অ্যালাইন করতে হবে। একটাকেই আপনারা কি অবজেক্ট বানাবেন, পরে এটাকে আবার চেঞ্জ করবেন না, তাইলে কিন্তু আবার ঝামেলায় পড়বেন। যেমন কি অবজেক্ট এখন এইটাই আছে, ঠিক আছে? সো এখন আবার সবগুলোকে আমরা একটার মধ্যে নিয়ে আসতেছি।
দেন আর বাকি আছে নিচের অংশগুলো, সবগুলোকে সিলেক্ট করলাম, আগে অ্যালাইনটা সেন্টার করলাম, দেন এই দুইটাকে সিলেক্ট করে এইটাকে আগে আমরা অ্যালাইনমেন্টটা ভার্টিক্যালি ঠিক করে দিই, তারপরে এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে ভার্টিক্যালি ঠিক করে দিলাম। ক্লিয়ার? ওকে। তারপরে আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি এটা ভাঁজ হয়ে কোন জায়গায় যাবে। ঠিক আছে, তো এইটা ভাঁজ হয়ে কোন জায়গায় যাবে এটা দেখার জন্য আমরা একটা কাজ করতে পারি। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে গেলাম এখান থেকে প্রপার্টিজে যাওয়ার পর এইখানে আমরা এটাকে ঘুরাই দিব, মানে রিফ্লেক্ট করে দিব। তাহলে রিফ্লেক্ট করব, কোন অংশটা ফিক্স থাকবে? এই অংশটা ফিক্স থাকবে না? এটা যখন ভাঁজ হবে এই অংশ থেকে তো ভাঁজ হবে, তাহলে কোন অংশটা ফিক্স থাকবে? উপরের অংশটা ফিক্স থাকবে। তাহলে উপরের অংশটা আমি এইভাবে ফিক্স রেখে দিলাম, আর এটাকে আমি এভাবে ঘুরাই দিলাম। তাহলে ঘুরে গেছে না? ঘুরে কোন জায়গায় গেছে দেখাই দিয়েছে তো। আচ্ছা, তারপরে আবার এইটাকেও আমরা সিলেক্ট করতে হবে, এইটাকে আমরা কি করব? ভাঁজ করব। তাহলে কোন অংশটা ফিক্স থাকবে? রাইট সাইডটা ফিক্স থাকবে, তাই না? তাহলে আমরা ঠিক রাইট সাইডের মাঝখানটা, এই যে এই সাইডটা ফিক্স রাখলাম, তারপরে আমরা এটাকে হরিজন্টালি ঘুরাই দিলাম। এখন যদি এটা আর এটাকে সিলেক্ট করি, তাহলে বোঝা যাচ্ছে না কোন জায়গায় কারাটা পড়বে? বোঝা যাচ্ছে। তাহলে আমরা একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পর প্রয়োজনে এই লাইনটা দিয়ে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত এটা শেপ নিয়ে নিলাম, এখানে কেটে দিলেই হয়ে যাবে। এই যে দেখা যাচ্ছে। সো এটা হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এইগুলোকে আবার জায়গা মতো ফিরায় নিয়ে আসা। তাহলে এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে হলে এখন কোন অংশ ফিক্স রাখতে হবে? নিচের অংশটা ফিক্স রেখে রিফ্লেক্ট দিয়ে দিলাম, আগের জায়গায় চলে গেল। এটাকে কোন অংশ ফিক্স রাখতে হবে? বাম সাইড। এই যে এই সাইডটা ফিক্স রেখে সে ঘুরে যাবে, তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম এবং রিফ্লেক্ট করে দিলাম, আগের জায়গায় চলে গেল। কিন্তু এখন এটাকে রিফ্লেক্ট করার আগে আরেকটা কাজ করতে হবে, এইখানে যে শেপটা আছে এইটার সাথে এটাকে কী করে দিব? গ্রুপ করে দিব, তাহলে একসাথে রিফ্লেক্ট হয়ে যাবে। তাহলে কন্ট্রোল জি দিলাম, দেওয়ার পর আমি এটাকে এই সাইডটা ফিক্স রেখে রিফ্লেক্ট করে দিলাম। দেন আমি এটাকে এখন আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে এই যে আমরা একটা লাইন নিয়েছিলাম, এই লাইনের মধ্যে একটা কালার দিয়ে দিই, ধরেন একটা স্ট্রোক দিয়ে দিলাম, ব্ল্যাক একটা স্ট্রোক। প্রয়োজনে আমরা এটাকে এরকম রেখে দিতে পারি, তাহলে এখানে এটাকে কাটা হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি এখানের মধ্যে আপনি এটার নামও দিয়ে দিতে পারেন ডাইকাট 2, একটা হচ্ছে ডাইকাট 1 আর একটা ডাইকাট 2, যেটা আমাদের মার্কেট প্লেসের কাজের জন্য না। ঠিক আছে, এটা কাজটা কিসের জন্য? ক্লায়েন্টের জন্য। মার্কেট প্লেসের জন্য আপনি এটা রাখলে রাখেন, না রাখলে না রাখেন, কারণ যারা ডাউনলোড দিচ্ছে তারা আলটিমেটলি গ্রাফিক ডিজাইনার, তারা এগুলোকে ঠিকঠাক করে নেবে। এখানে আমাদের ডিজাইনটা ইম্পর্টেন্ট। সো আপনি এখানে আমাদের এটা আপাতত যা শুধু শিখতে তো হবে, সবার জন্য ডিজাইন করতে হবে আমাদের। সো এটা এর জন্য দেখাই দিলাম। এখন আমাদের এটার কনসেপ্ট তো ক্লিয়ার, এটা লাগতেছে না আমার, আমি ডিলিট করে দিই। নিয়ে আসতে পারবেন তো এটা? প্রয়োজনে এটাকে আপনি যদি কি করতে পারেন, এটাকে মেক গাইড করে এভাবে রেখে দিতে পারেন। বুঝা গেছে? তাও তো হয়, বুঝা গেছে? সো আপনার এইগুলা সমস্যা হবে না। সো এটা থাক গাইড হিসেবে, অসুবিধা নেই, কিন্তু ভালো দেখাইতেছে না, ডিলিট করে দিই। আচ্ছা, তারপরে এখন আমাদের প্রথম কাজ কি হতে পারে? প্রথমত কপি। ঠিক আছে, ব্যাকআপ শেপ করে রেখেও দিতে পারেন, সমস্যা নাই, আগে এই কাজও করতে পারেন। আমি কন্ট্রোল সি দিলাম, তারপরে এটাকে মেক গাইড করে দেবো। কিন্তু মেক গাইড সবসময় নাও আসতে পারে, অনেক সময় দেখবেন রাইট ক্লিক করে মেক গাইড আসতেছে না। এর কারণ হচ্ছে কি এইটা আর এইটাকে আমি দিয়ে দিলাম কন্ট্রোল জি, কি হয়ে গেল? এখন গ্রুপ হয়ে গেছে। যখন আমি সবগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, এখন আর মেক গাইড নাই। আমি এই দুইটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, মেক গাইড আছে, কিন্তু এইটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, মেক গাইড নাই। তাহলে সমাধান কি? আনগ্রুপ করতে হবে। তাহলে অবশ্যই এরকম যদি হয় তাহলে বুঝতে হবে এখানের মধ্যে কোনো একটা অবজেক্ট অবশ্যই গ্রুপ করা আছে। এখন আমি এটাকে আনগ্রুপ করে দিব। এরকমও হতে পারে যে আনগ্রুপ করছেন তাও দেখা যাচ্ছে আসতেছে না। আমি এখন গ্রুপ করছিলাম কয়টা? দুইটা। আমি ধরেন এইটাকে যা শুধু ক্লিক করলাম, দিয়ে দিলাম গ্রুপ, একটাকে কি করলাম? গ্রুপ করলাম। এখনও দেখবেন রাইট ক্লিক করে আসতেছে না, বুঝতেছেন? তাহলে এটাকে অবশ্যই আনগ্রুপ করতে হবে। আমি আনগ্রুপ করে দিলাম। এখন সবগুলা সিলেক্ট করি, আমরা কপি রাখলাম, তারপর এটা দিয়ে দিলাম কি মেক গাইড, এই যে গাইড হয়ে গেছে। দেন দিলাম কন্ট্রোল এফ, পেস্ট হয়ে গেল। দেন আমরা কাজ করতে হবে এখানের মধ্যে, এটাকে ব্যাকআপ শেপ রাখতে হবে। তাহলে আমরা এগুলোকে কন্ট্রোল জি দিয়ে দিলাম, দিয়ে লেয়ারে চলে যাই, লেয়ারে এটার নাম দিয়ে দিই ব্যাকআপ শেপ। দেন ব্যাকআপ শেপটাকে আমরা হাইড করে দিই, আপাতত লাগবে না, পরে লাগলে নিয়ে আসবে। কন্ট্রোল এফ দিলাম, ইউনাইট দেওয়ার পর কি অবজেক্ট পাথ থেকে অফসেট পাথ, তারপরে ওকে, তারপরে কি করব? কপি, তারপরে
মেক গাইড, তারপর পেস্ট ইন ব্যাক। বুঝা গেছে? এখন আপনার কাজ কি এখানে ডিজাইন করা, এবং আলটিমেটলি একটা কাজ বাকি আছে যেটার নাম হচ্ছে গিয়ে ডাই কাট। দেন এখন এটার উপরে ডিজাইন করেন। ডিজাইন অনেক সময় এখন যদি ডিজাইন করার আগে অবশ্যই ডিজাইন দেখতে হবে এটার মধ্যে কী থাকে। সো এইভাবে ডিজাইন থাকতে পারে, অনেক ধরনের ডিজাইন আছে। সো আপনি যদি এখানে ডিজাইন করতে চান, যেমন ধরেন আমরা যদি একটা পেন্সিল টুল দিয়ে একটা ডিজাইন করি, সব পার্টে হয় অনেক সময়। এই যে সব পার্ট বলতে এই বাইরের পার্টগুলো একটা কালার দিয়ে দিতে পারেন, অথবা এই যে এরকমও হয়। ডিজাইন অনেক সময় থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার অনেক সময় দেখবেন এইটার ভিতরেও ডিজাইন হয়, হয় না? ভিতরে কি বলতে অনেক সময় দেখবেন যে এই ফাইল ফোল্ডারের ভিতরে যখন ফাইল ফোল্ডার ওপেন করে দেখবেন ডাক্তারের চেম্বার কোন কোন জায়গায় আসে, বা অনেক কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো চলে আসে না, চলে আসে। এই ক্ষেত্রে যদি আপনি এটার ভিতরে ডিজাইন মানে কি, এটার পিছনে ডিজাইন করতে হবে, বা এটার পিছনে ইনফরমেশন থাকতে পারে। সো এটা কীভাবে করবেন? এটা করতে হলে আমাদেরকে সবগুলোকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নেবেন। আগে অল্টার ধরে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর গাইড সহ আসে না, যেহেতু গাইডগুলোকে কী করবেন, আনলক করবেন, সবগুলোকে সিলেক্ট করে অল্টার ধরে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটাকে একটা গ্রুপ করে দেন। গ্রুপ করার পর এটাকে যা শুধু এখান থেকে সিলেক্ট করে অল্টার ধরে রিফ্লেক্ট করে দিবেন এই ভার্টিক্যালি, ঠিক আছে? ওকে দিয়ে দেন। এখন এটার মধ্যে আপনি এখানেও লিখেন, এখানেও লিখেন, আলটিমেটলি সেম। বুঝতে পারছেন? এটার ভিতরে পার্টে লেখা হয়ে যাবে, এটাই। সো অনেক সময় ভিতরে পার্টে লেখা লাগে না, যা শুধু কনসেপ্টটা বলে দিলাম। এখন আপনারা এখানে ডিজাইন করেন। এখানের মধ্যে ধরেন আমরা অর্গানিক যদি কোনো শেপ নেই, এখন এখানের মধ্যে যদি মার্জিন লাগে, প্রত্যেকটা ডিজাইনে কী লাগে? মার্জিন লাগে না? এখন এখানের মধ্যে এই পার্টটা কতটুকু আছে আমরা বুঝতে পারতেছি না। এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ডিজাইনের পার্ট। তাহলে আপনি একটা কাজ করেন, এতটুকু পর্যন্ত একটা শেপ নিয়ে নেন। এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, নেওয়ার পর এটাকে কী করে দিলাম, অফসেট পাথ করে দেন, কমাই দিলাম। যেমন ধরেন আমরা এতটুকু পর্যন্ত মার্জিন রাখতে যাচ্ছি, ওকে দিয়ে দিলাম। এটাকে দিয়ে দিলাম কি মেক গাইড, আর বাইরেটাকে কেটে দিলাম। তাহলে এটার ভিতরে ডিজাইন করা যাবে না? এখন ডিজাইন করা যাবে। প্রয়োজনে এটা শেপ নিয়েও কাজ করতে পারেন, অথবা এইভাবে কাজ করতে পারেন। তো আমি গাইডটাকে লক করে দিলাম, এবং এখানে আমাদের ফাইল ফোল্ডার ডিজাইন যেহেতু করতেছি, আমরা এখান থেকে এটাকে আর একটু ছোটো করে দিই।
পারবেন তো ডিজাইন করতে? এর মধ্যে ছবি একটা চলে আসতে পারে, একটা ছবি নিয়ে আসি। জি স্যার। ইনফরমেশন বলতে এখানে ব্যাক পার্টে বেশিরভাগ সময় ইনফরমেশন থাকে, যেমন লোকেশন, কোন জায়গায় আছে, এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস, আর উপরের দিকে থাকতে পারে এই প্রতিষ্ঠানের নাম আর কিছু ছবি, ঠিক আছে? জি স্যার। এটা ডিপেন্ড করতেছে কিসের ডিজাইন। সব যে আর ডাক্তারের ফাইল হবে তাও তো না, ঠিক আছে? হতে পারে একটা আমাদের টাইমসের একটা ফাইল ফোল্ডার লাগতে পারে, তাহলে এখানে কিসের নির্দেশনা থাকবে? হ্যাঁ, থাকতে পারে কীভাবে ভর্তি হবেন না হবেন এগুলোও থাকতে পারে, ঠিক আছে? তো এটা নির্ভর করতেছে অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানের উপর যে আসলে কিসের ডিজাইন করতেছেন। তো এখন পর্যন্ত যতগুলো আছে একটার মধ্যে ডাক্তারের ফাইল পাইছেন? সবই আছে কি? এগুলো অফিসিয়াল যেগুলো আছে এগুলাই, ঠিক আছে? তো আমাদের দেখে অভ্যস্ত কোথায় এগুলা? ডাক্তারের ফাইলের জন্য দেখে মনে হইতেছে এইটা, তাই না? আসলে অন্যান্য জায়গায় এগুলা ইউজ হয়, অন্যান্য জায়গায় আরও বেশি ইউজ হয়, ঠিক আছে? তো এইভাবে ডিজাইন করতে পারবেন তো? আচ্ছা, সো আমি ডিজাইনে আর টাইম দিচ্ছি না, কারণ ডিজাইন ইমপ্রুভমেন্টের ক্লাস আছে, ঠিক আছে? আপনারা আগে লেআউটটা কি করতে হবে, বুঝতে হবে কিভাবে আমাদের এই লেআউটটা ক্রিয়েট করতে হবে। যেমন এই ধরনের যখন আপনি একটা লেআউট ক্রিয়েট করতে পারবেন, আজকের লেআউট প্লাস লাস্ট ক্লাসের যে আমরা সেট আপগুলো দেখছি ওই এনভেলপের, আজকেও তো এনভেলপ দেখছি আর এটা দেখছি না, এইগুলার সংমিশ্রণে আমরা এইটা বানাবো বক্স, ঠিক আছে? সো এই জিনিসগুলো বুঝতে হবে আগে। এই যে আমরা ডাই কাট বানাইছি, আলাদা আলাদা শেপ রাখছি, সবগুলো যদি না বুঝেন তাহলে আপনি বক্স ডিজাইন করতে পারবেন না, বুঝে গেছে? সো আমরা নেক্সট ক্লাস হচ্ছে বক্স ডিজাইন। এই ক্ষেত্রে বক্সগুলোকে আপনাদেরকে এইভাবে প্রিন্ট করে বক্স বানায় নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন? এইটা মাস্ট সবার, ঠিক আছে? এটা যদি না করেন তাহলে ঝামেলা। কারণ হচ্ছে কি, যেমন ধরেন আপনি বক্সটা বানাইছেন, কম্পিউটারে বানাইছেন, বানানোর পর এইটা এখানে আর অ্যাডজাস্ট হচ্ছে না, কিন্তু আপনি ক্লায়েন্টকে দিয়ে দিয়েছেন ফাইল, দেওয়ার পর বলছেন সব ঠিকঠাক আছে, আপনি প্রিন্ট করে নেন। সে একটা প্রিন্ট করবে? সে কয়টা প্রিন্ট করবে? হাজার হাজার প্রিন্ট করবে। প্রিন্ট করার পর যখন বক্স লাগাইতে যাবে তখন দেখবে এইটা লাগতেছে না, তখন আপনাকে দিছিল $100 অর্ডার, আপনাকে উল্টা $1000 তাকে দেওয়া লাগতে পারে। ক্ষতিপূরণ দিতে হবে না? এত সহজ। হ্যাঁ, একজনের কাজ করবেন আর বলে দিচ্ছেন যে এটা প্রিন্ট করে নেন, ঠিক আছে, কিন্তু দেখা গেছে যে আপনার এটা ঠিক নাই। সো এইটা এই প্যাকেজ ডিজাইন হচ্ছে গিয়ে সবচেয়ে সেন্সিটিভ একটা মার্কেট, ঠিক আছে? এই মার্কেটে কাজ করতে হলে আগে নিজে দেখতে হবে এটা আমারটা ঠিক আছে কিনা, তারপরে আপনি এটাকে ক্লায়েন্টকে ডেলিভার করতে হবে। এই ক্ষেত্রে আপনাদের কাজ হচ্ছে কি, এটাকে প্রিন্ট করে আগে দেখতে হবে, আমরা লক সিস্টেম সব কিছু বানায় দেখাই দিব, আপনাকে দেখতে হবে এটা অ্যাডজাস্ট হচ্ছে কিনা, কারণ এটা প্রিন্ট না করার আগ পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কোন জায়গায় আমার মিস্টেক হয়েছে, বুঝা গেছে? তো এই জন্য আমাদেরকে এটা দেখতে হবে। সো এগুলো দেখাই দিব, কীভাবে প্রিন্ট করে নিয়ে আসবেন এগুলো দেখাই দিব। জি স্যার, বুঝি নাই স্যার। নেক্সট ক্লাসেই তো, নেক্সট ক্লাসে প্রিন্ট করবেন প্রিন্টারে। প্রিন্টারের দোকান আছে না, এখানে করবেন। পাসপোর্ট সাইজ ছবি তুলতে যান না আপনারা মাঝে মাঝে, ওই দোকানগুলোতে গেলে যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করে না, ওইখানে গিয়ে প্রিন্ট করলেই হবে, ঠিক আছে? ওই রকম পেপার থাকবে না, কিন্তু ওই রকম আপনি ল্যাবে যদি প্রিন্ট করতে যান একটা করে প্রিন্ট তারা দিবেও না, ঠিক আছে? সো আমাদের আলটিমেট একটা ইয়ে দরকার, যা শুধু কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা এটা দেখার প্রয়োজন। সো এইখানে আমাদের জন্য যথেষ্ট, ঠিক আছে? হয়তো বা 20-30 টাকা নিবে একটা ইয়েতে প্রিন্টে, এইটা আপনারা নিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে আমি আর সময় দিচ্ছি না, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতে হবে, সেটা হচ্ছে গিয়ে বুক কাভার ডিজাইন, বইয়ের কাভার ডিজাইন, ঠিক আছে? এখন বইয়ের কাভার ডিজাইনের জন্য এই কনসেপ্টটাই লাগবে। একটু খেয়াল করেন, বইয়ের কাভারে কি থাকে, আলটিমেটলি বইয়ের ভিতরে কি থাকে, অনেকগুলা পেপার থাকে, এবং পেপারের ইয়ের উপর পরিমাণের উপর নির্ভর করতেছে কাভারের সাইজটা কত বড় হবে, কারণ স্পাইনটা যদি পেপার বেশি হয় স্পাইনটা কি হবে, বেশি হবে, তাই না? তাহলে স্পাইনটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আমরা একটা ক্যালকুলেটর ইউজ করব। যেমন এখানে লিখতে পারি আমরা কেডিপি ক্যালকুলেটর। কেডিপির নাম শুনছেন? শুনেন নাই? কি শুনছেন তাইলে জীবনে? কেডিপি, অ্যামাজনের নাম শুনছেন? আচ্ছা, তাইলে তো ভালো। অ্যামাজনে কি পাওয়া যায়? অ্যামাজন মার্কেট প্লেসের নাম শুনছেন? এই যে অ্যামাজন,
স্যার সম্পর্কটা আমি বলতেছি, এই যে এই অ্যামাজনে তো আমরা কোনো কিছু অর্ডার দিই না, কিন্তু উন্নত বিশ্বে বা বেশিরভাগ কান্ট্রিতেই অ্যামাজনে মানুষ বেশিরভাগ তাদের শপিংগুলো করতেছে। এই ক্ষেত্রে এই অ্যামাজনে আমাদের কাজটা কি? অ্যামাজনের কাজ হচ্ছে কি, আমি এখন আছি কোথায়, ডেলিভার টু মুম্বাই। আমি এখান থেকে চলে যাই নিউ ইয়র্ক। বাংলাদেশ টার্গেট না আমাদের। আপনাদের অমর 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি কি? আমি ভাবছি স্বাধীনতা দিবস। ডেলিভার টু বাংলাদেশ। এই যে কোথায় চলে আসছে এখন, নিউ ইয়র্কে, ঠিক আছে। এখানের মধ্যে অ্যামাজনে আসলে কি আছে, আমরা যে কাজগুলো করি, যেমন আমরা প্রিন্টের কাজও করি, ইলেকট্রনিক মিডিয়ারও কাজ করি, তাই না? এখন কিছু কিছু ক্লায়েন্ট আছে, তারা চায় যে তারা একজন ওই সেলারকে অর্ডার দিবে, সে যাতে তার ডিজাইনটা প্রিন্ট করে তার বাসায় পৌঁছায় দেয়। এইটা তারা আরও বেশি প্রেফার করে ওই ক্লায়েন্টগুলো। তখন এটা তো আমাদের পক্ষে সম্ভব না। এখন অস্ট্রেলিয়ার একটা ক্লায়েন্ট বা কানাডার একটা ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিছে বিজনেস কার্ড, আপনি তার জন্য ডিজাইনও করবেন, তাকে প্রিন্ট করে আবার কানাডাতে পাঠাবেনও, তাহলে সে দিল $100, আপনাকে পাঠাইতে লাগবে আরও $200, তাই না? তাহলে এই কাজটা আমাদের পক্ষে করা সম্ভব না। কিন্তু কিছু মার্কেট প্লেস চলে আসছে যারা এই কাজটা থার্ড পার্টি হিসেবে করতেছে। আপনি জাস্ট শুধু ডিজাইন করবেন, ক্লায়েন্ট ডিজাইনটা দেখে অর্ডার করবে, তার বাসায় এটা প্রিন্ট হয়ে তার বাসায় পৌঁছে যাবে, ঠিক আছে? মাঝখান থেকে আপনি কমিশন পাবেন, ঠিক আছে? সো এই একটা মার্কেট প্লেস হচ্ছে কি আমাদের অ্যামাজন। অ্যামাজনে সব ধরনের প্রোডাক্টই আছে, কিন্তু এখানে আপনার ডিজাইনও আপনি সেল করতে পারবেন, কিন্তু সব ডিজাইন না। একটা হচ্ছে কি মার্চ বাই অ্যামাজন, যেখানে টি শার্ট বিক্রি করা হয়, বুঝা গেছে? আপনি যা শুধু টি শার্ট ডিজাইন করবেন, ডিজাইন করে এখানে রেখে দিবেন, আর তারা এখানের মধ্যে দেখে যার যেটা ভালো লাগে ক্লিক করে অর্ডার দিবে, তাদের বাসায় টি শার্ট এটা প্রিন্ট হয়ে চলে যাবে, বুঝা গেছে? সো এই ক্ষেত্রে আপনি প্রাইস দিতে পারবেন যে আমি এটা এত টাকা হলে বিক্রি করব। এই ক্ষেত্রে প্রাইসটা যখন আপনি দিবেন, ধরেন আপনি দিচ্ছেন $5, তারা অ্যামাজন দেখাবে এখানে $3, কারণ $2 তারা নিয়ে নিবে, কারণ প্রিন্টের খরচ আছে, তাদের এখানে ডেলিভারি খরচ আছে, ওইগুলোর ক্ষেত্রে তারা কিছু নিয়ে নিবে। সো এইগুলো আপনারা, এটা হচ্ছে আপনাদের আউট অফ টপিক আমি যেটা বলতেছি এখন, ঠিক আছে? এটা আউট অফ টপিক, এটা নিয়ে আমাদের কোনো কোর্সও নাই, ক্লাসও নাই, বুঝা গেছে? অ্যামাজন না, এখানে আমাদের অসংখ্য মার্কেট প্লেস, বাংলাদেশে অসংখ্য মার্কেট প্লেস, যেটাকে বলি আমরা প্রিন্ট অন ডিমান্ড, পিওডি। এটা অনেক মার্কেট প্লেস চলে আসছে, আপনারা চাইলে ওইখানে গিয়ে আপনাদের ডিজাইনগুলো সেল করতে পারেন। এখন পর্যন্ত যা শিখছেন তা দিয়েও কাজ করা যাবে, কিন্তু এখন আমি বলতেছি না যাওয়ার জন্য, আমাদের আরও অনেক কিছু শেখার বাকি আছে, ঠিক আছে? সো এখানের মধ্যে কি হয়, এখানের মধ্যে কাজগুলো একটু ক্লিয়ার করি আমি। প্রথমত, বাইরের দেশে যেমন ধরেন ইউজ করি আমরা, ডায়েরি ইউজ করি, অনেকে ইউজ করি না, ডায়েরি ইউজ করি। তারা কি করে, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ডায়েরি ইউজ করে। ধরেন একজন টিচার, সে কোন দিন কোন টপিক নিয়ে কথা বলবে, কি কি ক্লাস আছে আজকে, তার সব কিছু তার একটা সুন্দর করে একটা নোটবুকে বা ডায়েরিতে লেখা থাকে, ঠিক আছে? প্রত্যেক দিনের প্ল্যানিং থাকে। এই প্ল্যানিংগুলো লেখার জন্য প্রত্যেকটা বইয়ের পৃষ্ঠাগুলো ওইভাবে সাজানো আছে, বুঝতে পারছেন? সবগুলো ওয়েল অ্যারেঞ্জ করা, অর্গানাইজ করা, যা শুধু সে লিখতেছে, বুঝতে পারছেন? সো এরকম অনেক বই পাওয়া যায় অ্যামাজনে। যেমন ধরেন বাংলাদেশে বিয়ে হইলে বা কোনো অনুষ্ঠান হইলে একজন মানুষ বসে যায় কি নিয়ে, খাতা নিয়ে, কে কে কী নিয়ে আসলো এটা লেখার জন্য। যে কোনো একটা খাতা হইলেই হইছে, তাই না? তার প্রয়োজন লিস্ট করা। কিন্তু উন্নত বিশ্বে কি হয়, তারা ওই অকেশনটাকে মেমোরি হিসেবে রাখার জন্য ওই অকেশনের জন্য আলাদা একটা বই তারা করে নিয়ে আসে, অর্ডার করে নিয়ে আসে, যে কারা কে কে আসছে ওইটা একটা লিস্ট রাখার জন্য, বুঝতে পারছেন? ওই দিন কে কে আসছিল একটা মেমোরি হিসেবে রাখার জন্য। এইভাবে তারা এগুলো অ্যামাজন থেকেই ডাউনলোড দিচ্ছে। যেমন আপনার প্রয়োজন এখান থেকে, যেমন আমরা বলতে পারি যে একজন মানুষ যদি মাছ ধরতেও যায়, ওইটার জন্য একটা বই ইউজ করে, বুঝতে পারছেন? এবার আমি লিখলাম ফিশিং কি লেখা যায়, লগ বুক লিখতে পারি। এটা নিয়ে কাজ করছিলাম, দেখি এইটার অবস্থা কি। এই যে ফিশিং লগ বুক, এখানের মধ্যে দেখেন এইটাকে আমি একটু ওপেন করি, ফিশিং লগ বুকটা। আপনাদের কাজ কি, এইটা কি কোনো ডিজাইন বলেন তো?
আপনাদের কাজ হচ্ছে কি এইটা বানানো। এখানের মধ্যে কি আছে, এটা ছবি আছে আর উপরে লিখে দিয়েছে ফিশিং আর নিচে লগ বুক। এর চেয়ে ভালো ডিজাইন আপনারা পারেন না? আপনারা পারেন এর চেয়ে ভালো ডিজাইন। এখানে ডিজাইনের তেমন কিছু না, কিন্তু আলটিমেটলি এইটা যদি আপনি এখন নিতে চান, আপনি এখানে যদি বাই নাও দেন, তাহলে আপনাকে গুনতে হবে কত? এটা এটা কি দেখাইতেছে এখানে? ইন্ডিয়ান রুপি দেখাইতেছে। আবার মুম্বাইতে চলে গেছে এটা। আচ্ছা সমস্যা নাই, থাক। তাহলে এইটাই, এইখানে আমাদের 600 সামথিং। এটা এখন দেখাইছে যে 600 টাকা যদি হয়, তার এখানে 5টা রেটিং আছে, অলরেডি অনেকবার সেল হয়ে গেছে এই সামান্য একটা বইয়ে। এখন এই বইয়ের ভিতরে যদি আমি যাইতে চাই যে এই বইয়ের মধ্যে কি আছে দেখতে দেখি না, অনেক সময় দেখতে দে যে এটা বইয়ের কি আছে, এটা দিচ্ছে না দেখতে। আমরা যদি অন্যটাতে যাই, যেমন এই আরেকটা বই, এটার মধ্যে কি আছে সব মাস। আপনাকে যা শুধু কাভারটা ডিজাইন করতে হবে। কাভার ডিজাইন আমি আজকেই দেখাই দিব, ঠিক আছে? কিন্তু এটার ভিতরে শুধু উপরে এটা হচ্ছে কাভার, কাভার একটা, ইন্টেরিয়র একটা। ইন্টেরিয়র কোনটা? এই ভিতরে যে পেজগুলো আছে এগুলোকে আমরা কি বলি? ইন্টেরিয়র। যেমন আপনার ইয়ে যে ডায়েরি ইউজ করেন, ডায়েরির কাভারটা আর ভিতরে পেজটা কি সমান থাকে? সমান থাকে না। ডায়েরির কাভারটা থাকবে একটু বড় আর পৃষ্ঠাগুলো থাকবে ছোট। আপনাকে পৃষ্ঠা একটা ডিজাইন করবেন, কারণ একটা পৃষ্ঠা বারবার কি হইতেছে, রিপিট হচ্ছে। একটা পৃষ্ঠা ডিজাইন করবেন, সেক্ষেত্রে আমরা 120 বার, 500 বার, 1000 বার রিপিট করার সিস্টেম পাবো কোথায়? ইনডিজাইনে। বুঝতে পারছেন? যখন ইনডিজাইন ক্লাস করব তখন আমরা 100 পৃষ্ঠা নিয়ে কাজ করতে পারবো। কিন্তু এখন যদি আমি ইলাস্ট্রেটর 100টা আর্টবোর্ড নেই, তাও সম্ভব, কিন্তু কাজ করা অসম্ভব হয়ে যাবে। কারণ হচ্ছে গিয়ে অনেক বেশি স্লো হয়ে যাবে, কারণ 100টা আর্টবোর্ড অনেক বড়। সো আমরা ইনডিজাইনে অনেকগুলো আর্টবোর্ড নিতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের এখন আপাতত কাজ হচ্ছে গিয়ে শুধু কাভারটা ডিজাইন করা। তাহলে কাভারের মধ্যে এই যে কাভার, যদি আমি এখান থেকে একটাতেও এখন ভিতরের অংশ দেখতে দিচ্ছে না, যদি ইন্টেরিয়রটা দেখতে পারতাম একটার, যেমন এই যে ফিশিং লগ বুক, এই যে আরেকটা ফিশিং লগ বুক, এখানের মধ্যে সে 88টা রেটিং। সবাই তো রেটিং দেয় না। যেমন আপনি দারাজ থেকে একটা পণ্য কিনছেন, বা এখন গিয়ে বলবেন এটা খুব ভালো ছিল, এরকম সময় আছে? কিন্তু তারপরে দেখা যায় 88 জনে বলছে এটা ভালো অথবা খারাপ বলছে। তাহলে মোটামুটি বলতে পারেন এখানে 1000-এর উপরে মানুষ অর্ডার দিছে। এর ভিতরে অনেক ওই 88 জনে রেটিং দিছে। এই যে একটা বইয়ের ভিতরে কি থাকতে পারে, এই যে একটা হচ্ছে এই একটা থাকতে পারে, এই আরেকটা ইন্টেরিয়র স্টাইল, কখন কোন মাছ ধরছে, মাছের সাইজ কত ছিল, তারপরে ওই দিন আবহাওয়া কীরকম ছিল, তারপরে নদীর পানির রং কীরকম ছিল ওই দিন, ঠিক আছে? সব কিছু আলাদা আলাদাভাবে দেয়া আছে, ঠিক আছে? সো এগুলা হচ্ছে কি আপনাদের ইন্টেরিয়রের আইডিয়া নিতে পারবেন। যদি আমি এখানে লিখি ফিশিং লগবুক ইন্টেরিয়র, লগবুক ইন্টেরিয়র লিখলাম, ইন্টেরিয়র ডিজাইন লিখলে এই যে ফিশিং লগবুকের এই যে প্রিমিয়াম এখানে আছে। আপনারা চাইলে ইন্টেরিয়র কোথায় সেল করতে পারেন? ফ্রি পিকে। যা শুধু ডিজাইন কয়টা আছে এখানে? একটা। এটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে, বুঝতে পারছেন? এই ডিজাইনকে আমাদের পক্ষে করা সম্ভব না? সম্ভব, ঠিক আছে? সো আমরা যেগুলো শিখছি মার্কেট প্লেস রিসার্চ করলে এগুলা অনেক মার্কেট প্লেসে আমরা এগুলো সেল করতে পারবো। কিন্তু বিষয়টা হচ্ছে একটু সময় দিতে হবে আপনাদেরকে একটু। যা শুধু আমি আইডিয়া দিচ্ছি, এই যে এটা হচ্ছে ইন্টেরিয়রের সাইজ। কারণ এই ইন্টেরিয়র সাইজ হতে পারে A4, 6x9, এইগুলা এরকম হতে পারে। সো এইগুলোর জন্য আমরা এখন বুক কাভারটা ডিজাইন করতে হবে। এই জন্য আমরা একটা ক্যালকুলেটর ইউজ করব। সো আমরা চলে যাব অ্যামাজন ক্যালকুলেটর কেডিপি, এখানে চলে গেলাম। এই যে কেডিপি কভার ক্যালকুলেটরে চলে যাবেন। যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আছে বাইন্ডিং টাইপ, আমরা দিয়ে দিলাম পেপার ব্যাক। পেপার ব্যাক আর হার্ড কাভারের পার্থক্য হচ্ছে গিয়ে কিছু ডায়েরি দেখবেন অনেক হার্ড একটা কাভার দেওয়া আছে, আবার কিছু ডায়েরি আছে কি একেবারে সফট, তেমন কিছু নাই। তাহলে আপনি কি বানাইতে যাচ্ছেন এটার উপর নির্ভর করে। সো আপনারা দিয়ে দিলাম কি পেপার ব্যাগ। বেশিরভাগ পেপার ব্যাগই থাকে, হার্ড কভার তেমনটা থাকে না। তারপরে ইন্টেরিয়র টাইপ আমরা প্রিমিয়াম স্ট্যান্ডার্ড, এগুলো হচ্ছে অ্যামাজনে দেওয়ার সময় আমাদেরকে এগুলো সিলেক্ট করতে হবে। যদি প্রিমিয়াম দেন তাহলে প্রাইসিংটা একটু বেশি আসবে, কারণ তাদের প্রিন্টের খরচটা একটু বেশি আসবে, কারণ তারা পেপারটা ভালো কোয়ালিটির পেপার দিবে। আপনি যদি স্ট্যান্ডার্ড দেন তাহলে প্রাইসিংটা একটু কম রাখতে পারবেন, তাদের কস্টিংটা বেশি আসবে। তো আপনি যদি $5 দেন, তারা কস্টিং আসবে $3, তাহলে হয়ে যাবে কত ডলার? $8। 5 আর আচ্ছা মাইনাস, আচ্ছা ওকে। তারপর পেপার টাইপ আমরা হোয়াইট পেপারে দিব। তারপর পেজ টার্ন ডিরেকশন লেফট টু রাইট থাকবে, যেটা স্ট্যান্ডার্ড। দেন আর এখানে থাকবে মেজারমেন্ট ইউনিট, আমরা কিসে দিব? ইঞ্চিতে দিব, ঠিক আছে? দেন এখানে ইন্টেরিয়র ট্রিম সাইজ, কোন সাইজে আপনি ডিজাইনটা করবেন, কোন সাইজের জন্য। সাইজটা হচ্ছে গিয়ে এটা কিসের? আপনার নোটবুকের ভিতরে যে পেপারটা আছে এইটার সাইজ, এটা কিন্তু কাভারের সাইজ না। এইটার উপরে ভিত্তি করে তারা একটা কাভারের সাইজ আমাদেরকে দিবে,
বুঝতে পারছেন? সো এখান থেকে আমরা যদি ধরেন আমরা A4 অথবা বেশিরভাগ চলে 6/9 এইটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি পৃষ্ঠা কয়টা হবে এটার ভিতরে, ঠিক আছে? পৃষ্ঠা ধরেন দিলাম আমরা 120 পেজ। দেওয়ার পর আমি দিয়ে দিব এখানে ক্যালকুলেট ডাইমেনশন। তাইলে আমাদেরকে এই যে স্পাইন দিয়ে দিছে না, স্পাইন দিয়ে দিছে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট। আমি বলছিলাম আমাদের রাইট সাইডটা কি থাকবে, ফ্রন্ট পার্ট থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এটাকে যা শুধু কি করা, ডাউনলোড করা। ডাউনলোড দিয়ে দিই, ডাউনলোড দিয়ে আমি এটাকে একটু ওপেন করি জিপ ফাইল, জিপ ফাইলটাকে একটু এক্সট্রাক্ট করে দিই, এক্সট্রাক্ট। দেন এখানে আমাদের এই যে পেপার ব্যাগ যেটা আছে এটাকে আমরা ইলাস্ট্রেটরে নতুন একটা ডকুমেন্ট ওপেন করি। ওপেন করার পর এই যে এরকম আসছে, এইটার মধ্যে যে অংশটা হোয়াইট এইটা হচ্ছে গিয়ে সেফ এরিয়া। কি এরিয়া? সেফ এরিয়া। মানে এইখানের মধ্যে আপনি আপনার ডিজাইন করতে পারবেন। আলটিমেটলি ডিজাইন করতে হবে এই পুরো এরিয়া জুড়ে। কিন্তু এই যে একটা পিঙ্ক পার্ট দেখা যাইতেছে, এই পার্টটা হচ্ছে গিয়ে আমরা ছোটোবেলায় অনেকে বইয়ে মলাট লাগাইছি না, মলাটটা কি ছিল একটু ভাঁজ হয়ে গেছে ভিতরের দিক দিয়ে। সো এই ভাঁজটা হচ্ছে কি এই পার্টটা, যেটা আমাদের ডিজাইনে যদি এখন ডিজাইন তো আমাদের ব্লিড পর্যন্ত একেবারে ব্লিড সহ তারা দিয়ে দিচ্ছে, আমাদের এখানে কোনো ব্লিড টিট কোনো কিছু নেওয়া লাগবে না। আপনার কাজ হচ্ছে পুরো এরিয়া জুড়ে ডিজাইন করা। আর ইম্পর্টেন্ট মেসেজ যেমন টেক্সট লিখছেন অবশ্যই সাদা অংশের ভিতরে রাখতে হবে। কোনো একটা ইম্পর্টেন্ট শেপ রাখছেন, ছবি রাখছেন, তাও রাখতে হবে কোথায়, এই হোয়াইট অংশের ভিতরে। আপনি স্পাইন, অনেক সময় স্পাইনের মধ্যে লেখা থাকে না, লেখা থাকে, স্পাইনে লিখতে যাচ্ছেন কোথায় লিখতে হবে, এই হোয়াইট অংশের মধ্যে। এর বাইরে চলে গেলে এটা ভাঁজের মধ্যে পড়ে যাবে, বুঝা গেছে? সো এইখানে এইভাবে আপনারা ডিজাইন করতে পারেন। যদি অ্যামাজনের জন্য ডিজাইন করেন তাইলে অবশ্যই এই এরিয়ার মধ্যে কোনো কিছু রাখবেন না, এইগুলাকে আমরা ডিলিট করে দিব। এখান থেকে তো সবগুলো আপনি ডিলিট করতে পারেন, এখানে সিলেক্ট করতে পারেন, ডিলিট করতে পারেন। ডিলিট করে আপনি আপনার মতো করে শেপ নেন, কালার নেন, নিয়ে ডিজাইন করেন। এখানের মধ্যে কোনো কিছু রাখবেন না, কারণ এখানে আপনি যখন অ্যামাজনে বইটা সাবমিট করবেন তখন কিন্তু এখানে তারা একটা ISBN নাম্বার, একটা বারকোড দিয়ে দিবে, বুঝতে পারছেন? এই জন্য তারা এখানে একটা জায়গা রেখে দিতে হবে। আপনি আবার এখানে মানে একটু সুন্দর করার জন্য এইভাবে একটা শেপ দিয়ে দিয়ে না, বলে এখানে তোমরা বারকোড দেও, বুঝতে পারছেন? এইগুলা কিছু করা যাবে না, ঠিক আছে? হতে পারে ব্যাকগ্রাউন্ডে আপনি অনেক কিছু দিচ্ছেন, এইটার কিছু অংশ এখানে চলে আসছে, এটা আসতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট কোনো টেক্সট, ছবি এগুলো যাতে এখানে না আসে, ঠিক আছে? এইটা করতে হবে। সো এখানে আমাদের ফ্রন্ট পার্টে ডিজাইন থাকবে, ব্যাক পার্টে তেমন কিছু থাকে না। যদি ডিজাইন আমরা এখান থেকে দেখি তাইলে একটা কাজ করা যায়, যেহেতু আমরা জানি এখানে মধ্যে এটা হচ্ছে আমাদের স্পাইন, রাইট ক্লিক করলাম, দিয়ে দিলাম কি মেক গাইড, তাহলে এটা হয়ে গেল গাইড। এইটাকে আমি দিয়ে দিলাম গাইড। দেন এই পার্টটাকে গাইড দিয়ে দিই, তাইলে আমাদেরকে বুঝতে সুবিধা হবে। এটাকে দিয়ে দিলাম গাইড, দেওয়ার পর এখানে প্রত্যেকটা অংশকে আমি গাইড দিয়ে দিই, গাইড দিয়ে দিলাম। হয়ে গেল। দেন মোটামুটি আমার এখানের মধ্যে আর কোনো ঝামেলা নাই। এখন সবগুলোকে কী করে দিই, ডিলিট করে দিই। ডিলিট করে এখন আপনি এখানের মধ্যে ডিজাইন করেন। এই যে ভিতরে পার্টটা ছিল আমাদের স্পাইনের সেফ পার্টটা, তাই না? বোঝাই তো যাচ্ছে এখন। তো আপনি এখন এটার মধ্যে করে একটা শেপ নিয়ে নেন, এখানের মধ্যে এতটুকু পর্যন্ত শেপ নেন। নেওয়ার পর একটু জুম করে দেখতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, এখন কালার চেঞ্জ করেন। কালার এখানে যদি কাজ করেন তাহলে সোয়াচে গিয়ে কোনো কালার পাবেন না, কারণ আমরা পিডিএফটা কী করছি, সরাসরি ওপেন করছি। এক্ষেত্রে আপনাকে কালার নিতে হবে এইখান থেকে, অথবা যে কালার নিতে যাচ্ছেন ওই কালারটা আপনি মেক করে অন্য একটা ডকুমেন্টে কালারটা মেক করে, যেমন এই কালারটা নিতে যাচ্ছেন এখানে মেক করে নিয়ে আসতে পারবেন না। নিয়ে আসার পর আপনি এটাকে ইউজ করেন, অথবা এটাকে এখানে ইউজ করেন, এইভাবে ইউজ করতে পারেন। সো আলটিমেটলি বইয়ের একটা হতে পারে, এটা একটা ফিশিং লগবুক বা নোটবুক অথবা প্ল্যানার টাইপের কোনো কিছু। আমি দিলাম ডেইলি নোটবুক, অথবা একটা বুক কভার ডিজাইন করতে যাচ্ছেন।
কি হয়েছে? স্টাইল করলাম আর কি, আর কিছু না। আর এটাকে নিয়ে আসি এখান থেকে। টাইপোগ্রাফি জাস্ট, আর কিছু না। আর কারটা নেওয়া যায়, বিটটা নেওয়া যায়, তারপরে এইভাবে ডিজাইন করতে পারেন। এই পার্টে তেমন কিছু থাকে না, পিছনের পার্টে কি থাকতে পারে, একটা লেখক পরিচিতি টাইপের কোনো কিছু থাকতে পারে, তাই না? সো এইভাবে ডিজাইন করলে আলটিমেটলি এই ডিজাইনটা কি লাগবে, অ্যামাজনে দিতে হলে আমাদেরকে দিতে হবে যা শুধু একটা এইটা দিতে হবে। এই যে পিডিএফটা কোথায় গেল, পিডিএফ এইখানে না, সেই পেজে যাবেন। এই পিডিএফটা অ্যামাজনের জন্য আমাদেরকে ডিজাইন করে দিতে হবে। এই হচ্ছে কি পিডিএফ, এবং ইন্টেরিয়রটাও কি হবে পিডিএফ। সো আলটিমেটলি এখানে ভেক্টর রাখতেছেন না রাস্টার রাখতেছেন, এইগুলা কোনো ম্যাটার করে না, কারণ পিডিএফে এইগুলো ধরার মতো কোনো সুযোগ নাই, ঠিক আছে? যদি আপনার এআই দেওয়া লাগতো তাহলে একটা বিষয় ছিল। সো এইভাবে আমরা যে কোনো বইয়ের জন্য ডিজাইন করতে পারবো না, যে কোনো বইয়ের জন্য ডিজাইন করতে পারবো। দেন আপনি ডিজাইন করার পর প্রয়োজনে বুক কভার মকআপ নিয়ে আসেন। জি স্যার, ফাইল ফোল্ডার, আচ্ছা আমি বলতেছি। এই যে বইয়ের অনেক মকআপ আছে, এখান থেকে আপনার মকআপ ডাউনলোড করলে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে বসাইতে পারবেন, ঠিক আছে? এইভাবে মকআপ নিয়ে আসতে পারেন। স্পাইন, যা শুধু স্পাইনও নিয়ে আসতে পারবেন আপনি চাইলে। আচ্ছা, ফাইল ফোল্ডার কি বলছেন, এটাকে কীভাবে সেভ করবেন? আলটিমেটলি তো সেভ করতে হলে, যদি আমরা অ্যাডোবি স্টকের জন্য সেভ করি তাহলে আমরা কী করব, শুধু এই ডাই কাট দিয়ে ইয়ে করে দিব। এটাকে আমরা একটা কাজ করি, লেয়ার থেকে ডাই কাটটা কোথায় আছে, এই যে ডাই কাট, এটাকে আমরা সবার উপরে নিয়ে আসি। নিয়ে আসার পর সবগুলোকে আনলক করে ডাই কাট দিয়ে এটাকে কী করে দিলাম, Ctrl+7 দিয়ে দিলাম। এই হচ্ছে কি আমাদের ডিজাইন, বুঝে গেছে? সো এইটাকে আপনি চাইলে এখন এইভাবেই রেখে দিব, কারণ আলটিমেটলি ক্লায়েন্টের জন্য আমাদেরকে কোনো পিডিএফ ফাইলও দিতে পারেন, এটার পিডিএফ দিতে পারেন, অথবা আপনি সরাসরি এআই ফাইলটা দিয়ে দিতে পারেন। একটু সাইলেন্ট, আরেকজনকে ডিস্টার্ব কেন করতেছেন? ভালো না লাগলে কাছ থেকে চলে যান, বের হয়ে যান। এখানের মধ্যে আমাদেরকে এই যে এআই ফাইলটা দিয়ে দিলে তারা এটাকে প্রিন্ট করতে পারবে, ঠিক আছে? আর যদি মনে করেন তাকে একটা পিডিএফ দিবেন, এই ক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করলাম অ্যাসেট এক্সপোর্ট দিয়ে, উইন্ডো থেকে আমরা অ্যাসেট এক্সপোর্টে গেলাম, যাওয়ার পর এটাকে আমরা একটু অ্যাড করে দিই। অ্যাড করে এটা সিলেক্ট করে আমরা এখান থেকে দিয়ে দিলাম কি পিডিএফ এক্সপোর্ট দিয়ে দিই। দেন আমরা এটাকে ডেস্কটপে আবার একটা জায়গায় সেভ করে রেখে দিলাম। দেন যদি আমরা এখান থেকে এটা একটু চেক করি, এটা পিএনজি কোথায় সেভ হয়েছে, হ্যাঁ ফাইলে সেভ হয়, ফাইলের ভিতরে চলে যায়। আমরা আরেকবার সেভ দিই এটাকে, একটু দেখি কোন জায়গায়, হয়তো এটার ভিতরে হয়েছে। এই যে এইটা এখানের মধ্যে আছে, এটা আমি কপি করি, না এইটাতেও না, আবার দিয়ে দিই সেভ। এই যে এটা তারা প্রিন্ট করবে, বুঝতে পারছেন? এটা প্রিন্ট হবে কোথায়, একটা বড় একটা পেজের মধ্যে প্রিন্ট হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি সবগুলোকে তাকে আবার কাটতে হবে, আর কাটার জন্য কি আছে, তার ডাই কাট আছে, বুঝে গেছে? সো এইভাবে আপনার প্রেজেন্টেশন করে দিতে পারেন। তো আপনি এখন এটাকে যদি জেপিজি সেভ করতে চান, জেপিজি সেভ করতে পারবেন না? জেপিজি সেভ করে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। ফাইল ফোল্ডার কয়টা ডিজাইন করবেন, ফাইল ফোল্ডার এবং বুক কভার, দুইটা জিনিসই ডিজাইন করেন, বেশি দিলাম না, দুইটা করে 4টা ডিজাইন করেন, ঠিক আছে? হ্যাঁ 2 2 4। আর মকআপ এরকম হবে, আমি যদি ফাইল ফোল্ডারে মকআপে যাই, ফাইল ফোল্ডার লিখে সার্চ করার পর, যেমন ধরেন এই টাইপের ডিজাইন আমরা বানাইছি না, তাহলে ফাইল ফোল্ডারে দেখেন এখানে একটু ছায়ার মতো আছে, তাই না? শেডোর মতো, এখানের মতো একটু শেডোর মতো। যদি এগুলো বানাইতে চান এগুলো বানাইতে পারেন। যেমন এইটার জন্য আমরা একটু মকআপ যদি বানাই, যেমন ধরেন এখানের মধ্যে একটা
শেপ নিয়ে নিলাম, নেওয়ার পর এটাকে আমরা একটা কালার দিয়ে দিই, হোয়াইট কালার। এটাকে আপাতত লক করে দিই। এটা অন্য একটা ডকুমেন্টে হবে, আমি এখানে দেখাইতেছি। আপনারা এটাকে নিয়ে আসলেন এইখানে, এটাকে উপরে নিয়ে আসলাম। দেন এখানে আমাদের এটার জন্য মকআপ বানাইতে হবে। সো এই অংশগুলোকে আমাদেরকে একটু আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে হবে। সো এইগুলো রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি করতে পারি, এখানে আমাদের যেহেতু একটা ভাঁজ হবে, এটাকে এইভাবে সিলেক্ট করে এতটুকু মতো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আগের মতো এখানে দিয়ে দিলাম কি গ্রেডিয়েন্ট, দিয়ে আমরা প্রথমত ট্রান্সপারেন্সিতে দিয়ে দেবো মাল্টিপ্লাই, দেওয়ার পর গ্রেডিয়েন্টের পরিমাণটাকে আমরা একটু হালকা কমায় দিলাম। যেমন ধরেন এটাকে একটু এইভাবে দিয়ে দিলাম। অপাসিটি এইটার ক্ষেত্রে আরও কমায় দিই। দেন যদি একটু চেক করেন তাহলে এখানে একটা ভাঁজের মতো চলে আসছে, ঠিক আছে। প্রয়োজনে এটাকে আর একটু বড় করতে পারেন, আমরা যদি এটাকে একটু হালকা বড় করে দিই তাতে কোনো সমস্যা নাই, একটু বড় করে দিলাম। এখন এই যে অংশটা দেখা যাইতেছে না, কারণ হচ্ছে এটাও হোয়াইট, এটাও কি হোয়াইট। সো আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু ডিফারেন্ট কালার দিলেই হয়ে যাবে। আর এটা ভাঁজ হবে কোথায়, এইখানে। তো যে যে জায়গায় ভাঁজ হবে আমরা এটাকে ইন্ডিকেট করে দিই। এই ক্ষেত্রে একটা জিনিস এখন পারবেন না, সেটা হচ্ছে কি স্পাইনের অংশটা বুঝাইতে হয়তো একটু সমস্যা হতে পারে। এতটুকুই থাক, এইভাবেই থাক, এইভাবে দিলেও কোনো ঝামেলা হবে না। এই যে এরকম একটা ভাঁজ হয়ে গেল। প্রয়োজনে এগুলাকে যদি একটু সেট আপ করতে চান, ঠিক করতে চান, এইভাবে ঠিক করে দেন। এইভাবে ঠিক করে দিলাম, এটাকেও ঠিক করে দিলাম। এই যে এই দিক দিয়ে ভাঁজ হয়ে গেল। তাহলে আরেকটা ভাঁজ হতে পারে এইখানে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করি, এই পার্টটা কোথায় আছে, যদি কন্ট্রোল ওয়াই দিই, এইটা তো দেখা যাবে না যেহেতু ইউনাইট করে ফেলছি, এখান থেকে দেখা যাবে। একটা কাজ করা যায়, এভাবে যদি না রাখি, ঘুরাই দেয় এটাকে। অপাসিটি আর একটু কমবে। এইভাবে রেখেছিলাম, বোঝা গেছে। তারপরে প্রয়োজনে এটার কালারটা আমরা একটু হালকা চেঞ্জ করে দিই। যেমন ধরেন এখান থেকে আমরা একটু ডার্ক বা গ্রে টাইপের একটা কালার দিয়ে দিলাম বোঝার জন্য, এতটুকু দিই। দেন এইটাকে এখানের মধ্যে আমরা আরেকটা শ্যাডো ইউজ করতে পারি। যেমন এখান থেকে আমরা একটা পেন টুল নিয়ে এইটা কালার দিয়ে দিলাম ব্ল্যাক। দেন আরেকটা শেপ নিতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এইটাকে আমরা শুধু এই পার্টটাকে এইখানে নিয়ে আসলাম আপাতত। এখানে শেপ কয়টা আছে, দুইটা। তাহলে এইটাকে ট্রান্সপারেন্সি 0 দিয়ে দিলাম। আর এইটাকে আমরা উপরে রাখবো, এটা রাখবো উপরে। আর নিচের শেপটাকেও সিলেক্ট করলাম। তারপরে দিয়ে দিলাম কি অবজেক্ট থেকে ব্লেন্ড দিয়ে মেক দিয়ে দিলাম। তারপরে ব্লেন্ড থেকে এটাকে প্রিভিউ অন করে ট্রান্সপারেন্সি দিয়ে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা যাবে কোথায়, নিচে। এটাকে নিচে নিয়ে যাই। দেন আপনি এখন এটাকে একটু এডিট করে দেন। যেমন এটাকে আমরা একটু হালকা যে দিক দিয়ে আপনি ইয়েটা শ্যাডোটা রাখতে যাচ্ছেন, রাখা যায় না, বুঝতে পারছেন। সো এটা আপনার উপর নির্ভর করতেছে আপনি কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, বোঝা গেছে। ওকে, এবং এখন যেগুলো কাজ করছি এখানে সবগুলাই কিসের কাজ, ভেক্টরের কাজ। আমরা যে ফটোশপে মকআপ করি এগুলো কিন্তু ভেক্টর না, কারণ ছবি সবসময় কি হয়, রাস্টার হয়, এবং ফটোশপে কাজই বেশিরভাগ রাস্টার।